ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে গল্প করে আর এক এক করে বাকি ক্লাসগুলো শেষ করি। তারপর কলেজ ছুটি হলে আমি কলেজ গেটের সামনে এসে অধরা আপুর জন্য অপেক্ষা করতে থাকি। একটু পরে দেখি অধরা আপু খুব দ্রুত পায়ে হেঁটে আসতেছে আর আমার কাছে এসে বলল, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক। আজকে কি রিক্সা করে বাসায় যাবেন? কুত্তা, বেশি কথা না বলে তোকে যা করতে বলছি সেটা কর। অধরা আপুর এমন রাগ দেখে আমি আর ভয়ে ওনাকে কিছু জিজ্ঞাসা করি নাই। তখন তাড়াতাড়ি করে একটা রিক্সা ডেকে এনে আমি বললাম, এই যে আপু, রিক্সা এসে গেছে, আপনি এখন যান। অধরা আপু রিক্সায় উঠে বসলে আমি সেখান থেকে হেঁটে চলে যেতে থাকি। তখন অধরা বলল, ওই তুই কোথায় যাস? আপু আপনি রিক্সা নিয়ে চলে যান, আমি হেঁটে চলে আসব। তোর হেঁটে যাওয়া লাগবে না, রিক্সায় ওঠ, একসাথে যাব। না আপু, আপনি রিক্সায় একাই যান, আমি হেঁটে চলে যেতে পারবো। কথাটা বলেই আমি যেই সামনের দিকে হাঁটা ধরলাম, ঠিক তখন কে যেন পিছন থেকে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আপু আমার কলার ধরে টেনে নিয়ে রিক্সায় বসিয়ে দেয় আর সেও আমার পাশে বসে পড়ে। রিক্সার মাঝে অধরা আপু আমার সাথে কোনো কথা বলেনি, তবে এটা বেশ বুঝতে পারছি আমার সেই পরিমাণ রেগে আছে, কারণ রিক্সায় বসে কিছুক্ষণ পর পর জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। রিক্সা আমাদের বাসার সামনে আসতেই অধরা আপু আমার হাতে একটা 100 টাকার নোট দিয়ে বলল, রিক্সা ভাড়াটা দিয়ে সোজা আমার রুমে আয়, একটু দরকার আছে। কথাটা বলে আপু চলে গেল আর আমিও রিক্সা ভাড়াটা মিটিয়ে অধরা আপুর রুমে যাই। আর অধরা আপুর রুমে গিয়ে দেখি উনি খাটে বসে হাতে একটা স্কেল নিয়ে বসে আছে। তখন আমি বললাম, আপু এই নিন 70 টাকা, রিক্সা ভাড়া 30 টাকা লাগছে। আমার কথা শুনে অধরা আপু বসা থেকে উঠে দাঁড়িয়ে রুমের দরজাটা বন্ধ করে আসে আর রাগী একটা লুক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুই অন্তরাকে তোর মোবাইল নাম্বার দিলি কোন সাহসে? আসলে আপু উনি এমনভাবে চেপে ধরলেন যে না দিলে খারাপ দেখায়, তাই বাধ্য হয়ে নাম্বারটা দিছি। আমি তোকে বারবার চোখের ইশারায় না করতেছিলাম, সেটা কি তুই দেখিস নাই? সরি আপু, ভুল হয়ে গেছে, আর এমন করব না। তোকে যদি কখনো অন্তরা বা অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে দেখি, তাহলে তোর যে কি অবস্থা আমি করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। না আপু, আমি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলি না, আর অন্তর আপুর সাথেও বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন ভুল যেহেতু করছিস শাস্তি তো পেতেই হবে। এখন 30 বার কান ধরে উঠবস কর। আপু শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আজকের মতো মাফ করে দেন, আর এমন করব না। তোর মুখে আপু ডাকটা শুনতে বিষের মতো লাগে আমার, আর যদি কথায় কথায় আপু ডাকিস তাহলে তোর খবর আছে। এখন কথা না বাড়িয়ে উঠবস করা শুরু কর, না হলে তোর খবর আছে এখন। অধরার এমন কড়া কথা শুনে আমিও কান ধরে উঠবস শুরু করি, কারণ যেহেতু একবার বলছে করতে হবে, তাহলে করতেই হবে। আমি কান ধরে ওঠা বসা করছি আর অধরা গুনতেছে। এইভাবে 20 করতেই আমার সারা শরীর ঘেমে গেছে। তখন অধরা আমাকে থামিয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে আমার মুখ ও কপালে ঘাম মুছে দেয়। তখন অধরা বলল, শুভ্র, তুই জানিস আমি একটু বেশি রাগী, তাই আমার কথার বাইরে একদমই যাবি না। আমি যা বলবো তুই তাই করবি, আর অন্তরা কল দিলে একদম ধরবি না। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, একসাথে খাবো। আমি আর কিছু না বলে সেখান থেকে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হতে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে এসে চলে যাই খাবার খেতে। সেখানে অধরা আপু আর আমি একসাথে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি। পরে বিকালের দিকে বাড়ির কিছু টুকটাক কাজ করে আর ছোট নবাবের সাথে খেলাধুলা করে দিনটা পার করে দেই। সন্ধ্যার সময় বই নিয়ে পড়তে বসি আর কি। 9টার সময় খাবার খাওয়ার জন্য ডাকে। সবার সাথে বসে খাবার খাওয়ার পরে আমি একটু ছাদে যাই। আসলে গরমের সময় রাতে ছাদের উপর বসে হাওয়া খাওয়ার মজাই আলাদা। তাই ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের তারা দেখছি আর হাওয়া খাচ্ছি। এমন সময় হঠাৎ একটা নাম্বার থেকে মিস আসে। তাকিয়ে দেখি নাম্বারটা আমার অপরিচিত। ভাবলাম হয়তো ভুল করে কল চলে আসছে, কিন্তু একটু পরে সেই নাম্বার থেকে আবার কল আসছে। তখন আমি কলটা রিসিভ করতে একটা মেয়ে বলল, তুমি কি শুভ্র? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন মেয়েটা বলল, শুভ্র, আমি অন্তরা। আজকে না তোমার নাম্বার নিলাম। ও আপু, আপনি? তা এত রাতে কি মনে করে কল দিলেন? কিছু মনে করো না, এমনি তোমার খোঁজখবর নেওয়ার জন্যই কল দিলাম। কেন, তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? তাহলে বলো, রেখে দেই। না আপু, বলেন, সমস্যা নেই। আসলে একজন মানুষকে কি করে মুখের উপর না করে দেই যে আপনি কল দিবেন না, এটা কেমন খারাপ দেখায়। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও
অন্তর আপুর সাথে টুকটাক কথা বলছিলাম। আমি যখন অন্তর আপুর সাথে কথা বলছি ঠিক তখনই কে যেন পিছন থেকে এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আর আমি পিছনে তাকিয়ে যাকে দেখি তাকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কারণ মানুষটি হলো অধরা আপু। আমি অধরা আপুর দিকে তাকিয়ে দেখি আপু আমার মোবাইলটা হাতে নিয়ে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন রাগীভাবে তাকানো দেখে ভয়ে আমি নিচের দিকে তাকিয়ে থাকি। তখন অধরা আপু আমাকে বলল, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? অধরার কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। এখন যদি আমি বলি যে অন্তরা আপুর সাথে কথা বলছিলাম তাহলে আমার খবর করে ছেড়ে দিবে, কারণ অধরা কোনো মেয়ের সাথে আমার কথা একদম দেখতে পারে না। তখন আমি বললাম, আপু আমি তো বন্ধুর সাথে কথা বলছিলাম। আমার কথা শুনে অধরা বলল, তোর কোন বন্ধুর সাথে কথা বলছিলি? শিমুলের সাথে কথা বলছিলাম। তবে আমার কথাটা শুনে মনে হয় অধরা বিশ্বাস করতে পারছে না। তখন অধরা আমার ফোনে কি যেন চেক করতে লাগলো। তারপর কিছু সময় আমার মোবাইল ঘাটাঘাটি করে আমাকে বলল, এটা তো শিমুলের নাম্বার না, কারণ আমি তো তোর সব বন্ধুর নাম্বার জানি। আর এটা দেখে মনে হয় নতুন নাম্বার। সত্যি করে বল শুভ্র, তুই কোনো মেয়ের সাথে কথা বলছিলি? অধরা আপুর এমন রাগ দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি সত্যিটা আপুকে বলে দেই তাহলে আমাকে শেষ করে দিবে। তখন আমি বললাম, না আপু বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই। এটা শিমুলের নতুন নাম্বার, তাই আপনি চিনতে পারছেন না। বিশ্বাস না হলে আপনি কালকে কলেজে গিয়ে শিমুলকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা শুনে অধরা আপু কিছুক্ষণ কি যেন ভাবলো। তারপর আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, ঠিক আছে, তুই এখন রুমে যা, কালকে আবার কলেজ আছে। অধরার কথা শুনে আমি আর কিছু না বলে মোবাইলটা নিয়ে ছাদ থেকে জলদি নিচে নেমে আসি। তবে মনে মনে চিন্তা করি, অধরা আপু হঠাৎ এমন নরম ব্যবহার করলো কেন? তার মনে মনে কি চলছে ঠিক বুঝতে পারছি না। তবে তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে শিমুলকে কল দিয়ে বলি, যদি অধরা আপুকে তাকে কল দেয় সে যেন বলে আমি ওর সাথে কথা বলছিলাম, আর ওই নাম্বারটা ওরই ছিল। তারপর সেখান থেকে নিজের রুমে এসে আরও কিছুক্ষণ লেখাপড়া করে ঘুমিয়ে পড়ি। তবে মনে মনে শুধু একটা ভয়ই কাজ করছিল, অধরা আপু যেন সত্যিটা জানতে না পারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে অধরা আপুর সাথেই দেখা করি, কারণ সে বলছে ঘুম থেকে উঠে সবার আগে যেন তার সাথেই দেখা করি। তারপর বাসার কিছু প্রয়োজনীয় টুকটাক কাজ করি। কাজ শেষ করে সবাই মিলে একসাথে নাস্তা করি। নাস্তা শেষ হলে আমি আর অধরা আপু কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তবে আজ কলেজে যাওয়ার সময় অধরা আপু আমার সাথে তেমন কোনো কথা বলছে না। যখনই তার মুখের দিকে তাকাই তখনই মনে হয় অধরা মনে মনে কিছু একটা ভাবছে। আর আমিও ভয়ে তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ কখন আবার রেগে যায় কে জানে। আজ আমি আর অধরা আপু দুজনেই কলেজে আসি। রাস্তায় আপুর বান্ধবীদের সাথে দেখা হয়নি, আর আমিও মনে মনে এই দোয়াটাই করছিলাম যেন তাদের সাথে দেখা না হয়, কারণ বলা তো যায় না, যদি দেখা হলে সত্যিটা বেরিয়ে আসে। তারপর আমি আর অধরা আপু কলেজে আসলে অধরা বলল, শুভ্র সোজা ক্লাসে যাবি, বাইরে এসে যেন তোকে মেয়ের সাথে আড্ডা দিতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর প্রয়োজন পড়লে কল দিয়েন। কথাটা বলেই আমি সোজা আমার ক্লাসে চলে যাই। অন্যদিকে অধরা আপুও তার ক্লাসে চলে যায়। আমি ক্লাসে গিয়ে দেখি আমার সব বন্ধুরা মিলে একসাথে ক্লাসে গল্প করছে। তখন আমিও তাদের সাথে গল্পে যোগ দেই। তখন আমাকে দেখে শিমুল বলল, শুভ্র, যদি কাল রাতে কল না দিতি তাহলে আজকে ধরা খেয়ে যেতি। কেন? অধরা আপু কি তোর কাছে কল দিছিল? তোর সাথে কথা বলার একটু পরেই আপু আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছে তুই কি আমার সাথে কথা বলছিলি নাকি। তখন আমি বলেছি হ্যাঁ, শুভ্র আমার সাথে কথা বলছিল। সুন্দর করে বলছিস তো, নাকি আপু আবার বুঝে যাবে? আরে বেটা, অধরা আপু জীবনে বুঝতে পারবে না যে আমি তাকে মিথ্যে বলেছি। আর তুই তো জানিস আমি মিথ্যায় নোবেল পাইছি। না বুঝতে পারলেই ভালো। যদি বুঝে যায় তাহলে আমার সাথে তোরও বিপদ আছে, মনে রাখিস। তারপর আমরা ক্লাসের মাঝে বসে সবাই মিলে গল্প করতে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। আর একটু পরে ক্লাসে স্যার আসলে আমি ক্লাসে মনোযোগ দিই। অন্যদিকে অধরা রাতে শুভ্র কার সাথে কথা বলছে এটা জানার জন্য অস্থির হয়ে আছে, কারণ অধরার কেন জানি বিশ্বাস হচ্ছে না শুভ্র তার বন্ধু শিমুলের সাথে কথা বলছে। আর অধরা মনে মনে সন্দেহ করছে শুভ্র হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে। তাই অধরা ক্লাসে গিয়ে দেখে তার বান্ধবী শিমলা, অন্তরা সহ আরও কয়েকজন মিলে গল্প করছে। তখন
অধরাও মুখে একটা মিথ্যা হাসির ভাব নিয়ে তাদের সাথে গল্পে যোগ দেয়। তারা যখন সবাই মিলে গল্পে ব্যস্ত তখন অধরা বলল, কিরে অন্তরা, তুই নতুন নাম্বার নিলি অথচ আমাকে তোর নাম্বার দিলি না? অধরার কথা শুনে অন্তরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ অন্তরা চাইছিল না সে যে শুভ্রের সাথে কথা বলছে এটা অধরা জানতে পারুক। তাই অধরার এমন কথা শুনে অন্তরা কিছুটা ঘাবড়ে যায়। তখন অন্তরা বলল, না মানে তোকে নাম্বারটা দিতে ভুলে গেছি, কালকেই সিমটা নতুন নিচ্ছি। অন্তরার কথাটা শুনেই অধরা বুঝে যায় কাল রাতে শুভ্র অন্তরার সাথেই কথা বলছিল আর তার সাথে মিথ্যা কথা বলছে। এটা ভাবতেই অধরার রাগে গা জ্বলে যাচ্ছে। তখন অধরা নিজের রাগটাকে আড়াল করে বলল, তা তুই আমাকে আগে কল না দিয়ে কল দিলি শুভ্রকে। আমার থেকে কি শুভ্র তোর কাছে বেশি হয়ে গেল? সত্যটা বের করতে মিথ্যা চাল দিল অধরা। অধরার কথা শুনে অন্তরা মনে করে শুভ্র হয়তো অধরাকে বলে দিছে যে আমি তাকে রাতে কল দিছিলাম। তখন অন্তরা বলল, আসলে অধরা এই নাম্বারটা দিয়ে শুভ্রের সাথে একটু মজা করতে চাইছিলাম, তার জন্য রাতে ওকে এই নাম্বার দিয়ে কল দিছিলাম। কিন্তু শুভ্র কেমন যেন কথাই বলতে চায় না। তুই একটু বলিস তো, যেন কল দিলে একটু ভালোভাবে কথা বলে। অন্তরার কথা শুনে পাশে থেকে শিমলা বলল, অধরা, আমাদের অন্তরা মনে হয় তোদের শুভ্রের প্রেমে পড়ে গেছে, তাই না অন্তরা? যদি প্রেমে পড়িস তাহলে অধরাকে বল তোকে ম্যানেজ করে দেবে, আর তুই না করলে আমাকে দিয়ে দে। আমি একটা চান্স নিয়ে দেখি, শুভ্রকে দেখলে মনের ভেতর কেমন কেমন প্রেম জাগে। শিমলার কথাটা শুনেই অন্তরা কিছুটা লজ্জা পায়, কারণ অন্তরা মনে মনে শুভ্রকে পছন্দ করে, বলতে পারে না ভালোবাসে, কিন্তু এখনও শুভ্রের সামনে প্রকাশ করেনি অধরার ভয়ে। তখন অন্তরা বলল, ধর, আমি কেন শুভ্রে প্রেমে পড়তে যাব? এমনি ওকে একটু কল দিচ্ছিলাম কথা বলার জন্য। আর শুভ্রকে তো অনেকেই পছন্দ করে, তাহলে তাহলে আমি করলে দোষ কোথায়? শুভ্রের সাথে কথা বলতে ভালোই লাগে, তাই একটু কল দিচ্ছিলাম। অন্তরার কথাটা শুনে অধরা রেগে আগুন হয়ে যায়, কারণ অধরা কখনো চায় না শুভ্রের সাথে কোনো মেয়ে যোগাযোগ করুক, কারণ অধরা নিজে শুভ্রকে অনেক ভালোবাসে। আর অধরা শুভ্রকে এতটাই ভালোবাসে যে কোনো মেয়ে শুভ্রের দিকে তাকালে তার চোখ তুলে ফেলতে ইচ্ছে করে। অধরার এখন ইচ্ছা করছে অন্তরা যেই মুখ দিয়ে শুভ্রের সাথে কথা বলতে চাইছে সেই মুখটা ভেঙে দিতে। তখন অধরা বলল, এই তোদের লজ্জা করে না ছোট ভাইদের নিয়ে এমন কথা বলতে? শুভ্র তোদের জুনিয়র, সেই হিসেবে শুভ্র তোদের ছোট ভাই হয়। এইসব পছন্দ অপছন্দ আর প্রেম ভালোবাসা মাথা থেকে সরা। আর যদি প্রেম করতে হয় তাহলে বড়দের সাথে কর। আর অন্তরা, তুই শুভ্রকে কল দিয়ে একদম বিরক্ত করবি না, কারণ সামনে ওর পরীক্ষা। কথাটা বলে অধরা ক্লাস থেকে বেরিয়ে যায় আর মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। অধরা শুভ্রের উপর এতটাই রেগে আছে যে ওকে আজ কি করবে সেটা নিজেও জানে না। এদিকে আমি একটা ক্লাস শেষ করে আমাদের কলেজ ক্যাম্পাসের এক কোনায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছিলাম। গল্প করার মাঝেই হঠাৎ কোথা থেকে যেন অধরা আপু এসেই আমার বন্ধু শিমুলকে ঠাস ঠাস করে 2টা চর মারে। আর অধরা আপুর এমন চর খেয়ে শিমুল বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন অধরা বলল, তোদের সাহস হলো কি করে আমাকে মিথ্যা বলার? এরপর যদি আমার সাথে মিথ্যা বলিস তাহলে খবর আছে বলে দিলাম। অধরা আপুর কথা শুনেই আমার গলার পানি শুকিয়ে গেছে, কারণ আমি বুঝে গেছি অধরা আপু সত্যটা জেনে গেছে। এখন আমার কি অবস্থা করে সেটা আল্লাহ ভালো জানে। তবু আমি বললাম, আপু কি হয়েছে? আপনি শিমুলকে মারলেন কেন? আমার কথা শুনেই অধরা চোখগুলো লাল করে আমার দিকে তাকায় আর রাগে গড়গড় করে বলতে লাগলো, কেন মারছি তোকে সেটা বাসায় নিয়ে বুঝাবো। আমার সাথে মিথ্যা বলার ফল দেখাবো। এক্ষুনি বাসায় চল, আজ তোর ক্লাস বাসায় করাবো। কলেজ তো এখনই ছুটি হবে না, আর আপনার ক্লাস আছে না? আমার কথা শুনে অধরা রাগে চিৎকার করে বলল, শুভ্র, আমি তোকে বাসায় যেতে বলছি, তুই এখনই বাসায় যাবি। আর যদি একটা কথা বলিস তাহলে তোর ভালো হবে না। চল এখন বাসায়। কথাটা বলেই অধরা আমার হাত ধরে টেনে কলেজের বাহিরে নিয়ে আসে। তারপর সে নিজে একটা রিক্সা ডেকে সেটাতে আমাকে হাত ধরে টেনে তোলে। সারা রাস্তা আমার হাত শক্ত করে ধরে রাখে যেন আমি পালাতে না পারি। সারা রাস্তা বিড়বিড় করে কি যেন বলতে বলতে বাসার সামনে আসে। রিক্সা থেকে নেমেই আমাকে হাত ধরে টানতে টানতে অধরা নিজের রুমে নিয়ে যায়। আর অধরা আমাকে তার রুমে নিয়ে ভয়ঙ্কর রাগী একটা ভাব নিয়ে বলল, তুই আমার সাথে মিথ্যা কথা বলার সাহস কোথায় পেলি? অধরার এমন ভয়ঙ্কর রাগী চেহারা দেখে আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলছি। আর মনে মনে বলছি, এই বুঝি বাঘিনীর হাতে আমার জীবনটা গেল। তবুও নিজেকে বাঁচানোর জন্য বললাম, আপু
আমি আপনার সাথে কি মিথ্যা বললাম? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমার গালে করে 4টা চড় মারে, আর তারপর আমার শার্টের কলার চেপে ধরে নিজের মুখটা আমার মুখের সামনে এনে রাগী কণ্ঠে বলল, তুই আমার সাথে কি মিথ্যা কথা বলছিস তুই জানিস না? কাল রাতে তুই অন্তরার সাথে ফোনে কথা বলে আমাকে মিথ্যা বললি কোন সাহসে যে তুই শিমুলের সাথে কথা বলছিস? তোকে আমি বারবার মানা করছি যে তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে কোন সাহসে তুই অন্তরার সাথে কথা বললি? রাগে আমার কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, অধরা আমার গালে এত জোরে চড়গুলো মারল যে আমার চোখ দিয়ে মুহূর্তেই পানি চলে আসে। আর তখন আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আপু প্লিজ বিশ্বাস করেন, আমি কখনো জানতাম না এটা আপনার বান্ধবী অন্তরা আপুর নাম্বার ছিল। যদি জানতাম তাহলে কখনোই আমি আপনার কথা অমান্য করে অন্তরা আপুর সাথে ফোনে কথা বলতাম না। তাহলেই তুই পরে কথা বললি কেন? আর আমার সাথে মিথ্যা বললি কেন? তুই জানিস না আমি মিথ্যা বলা পছন্দ করি না। আমি যখন কল রিসিভ করার পর বুঝতে পারি এটা অন্তরা আপুর নাম্বার, তখন বাধ্য হয়ে কথা বলছিলাম, কারণ তখন যদি ওনার মুখের উপর কলটা কেটে দিতাম তাহলে উনি কষ্ট পেতেন। তাই এক প্রকার বাধ্য হয়ে কথা বলছিলাম। আর আমি জানি আপনি আমার কোনো মেয়ে মানুষের সাথে কথা বলা পছন্দ করেন না, তাই সেই ভয়ে আপনার সাথে মিথ্যা বলছিলাম। দয়া করে আমাকে মাফ করে দেন। আমি কখনো আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। নিচের দিকে তাকিয়ে কথাটা বললাম। আমার কথা শুনে অধরা আমার শার্টের কলারটা ছেড়ে দেয়, আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, আমি সবার কাছ থেকে সব কথা শুনতে পারি, কিন্তু তোর কাছ থেকে মিথ্যা কথাটা একদম শুনতে পারি না। সেটা তুই কেন বুঝিস না? তুই কোনো মেয়ের সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেটা কেন বুঝিস না? তুই যদি কোনো মেয়ের দিকে তাকাস তাহলে আমার মাথা ঠিক থাকে না, এটা কেন বুঝিস না? তাই তোকে আবারও বলছি, কখনো এমন কোনো কাজ করবি না যেটার জন্য আমি আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। আমার সব বান্ধবীকে সব সময় নিজের বোনের মতো দেখবি, অন্য কিছু যাতে তোর মাথায় না আসে। যদি কোনোদিন আমি ভুল করেও শুনি তুই কোনো মেয়ের সাথে অন্য কোনো সম্পর্কে জড়াস, তাহলে তোকে আমি নিজের হাতে খুন করব, সেটা তুই মাথায় রাখিস। ঠিক আছে আপু, এমন কিছু কোনোদিন আপনি শুনবেন না। আর অন্তরা আপুকে তো নিজের বোনের নজরে দেখি, যেমনটা আপনাকে দেখি নিজের বোনের নজরে। কথাটা বলে মনে হয় আমি কোনো বড় ধরনের ভুল করে ফেলছি, কারণ কথাটা বলার সাথে সাথে অধরা হাত দিয়ে আমার মুখটা টিপে ধরে আর নিজের মুখটা আমার মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, আমি তো নিজের বোন মানে? আমি কি তোর মায়ের পেটের বোন নাকি যে তুই আমাকে নিজের বোন মনে করিস? এসব আবাল মার্কা কথা যদি আরেকবার আমার সামনে বলিস তাহলে মেরে তোর মুখ ভেঙে দেব, কুত্তা কোথাকার। আজ থেকে পৃথিবীর সব মেয়ে তোর নিজের মায়ের পেটের বোন, শুধু আমি ছাড়া। সবাইকে আপু বলে ডাকবি, কিন্তু আমাকে আপু ডাকবি না, বুঝলি? অধরার কথা শুনে আমি মুহূর্তেই বোকা বনে যাই। এই মেয়ে বলে কি পৃথিবীর সবাই নাকি আমার মায়ের পেটের বোন, শুধু উনি ছাড়া। সবাইকে আপু ডাকলেও তাকে আপু ডাকা যাবে না, তাহলে তাকে কি বলে ডাকবো? তখন আমি বললাম, আপনাকে তো ছোটবেলা থেকে আপু ডেকে আসছি, তাহলে এখন আপু ডাকবো না কেন? আর আপনাকে যদি আপু বলে না ডাকি তাহলে কি বলে ডাকবো? তার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বললাম। আমার কথা শুনে অধরা মনে মনে বলল, তুই আমাকে বউ বলে ডাকবি, জান, কলিজা, আরো কত নাম আছে সেগুলো বলে আদর করে ডাকতে পারিস না? কুত্তাটাকে ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলি। ওরে যে এত ভালোবাসি, সবসময় চোখে চোখে রাখি, সেটা বুঝে না। সামনে আসলে শুধু আপু আপু করে, হারামি কোথাকার। অধরা আপুর এমন চুপ করে থাকা দেখে আমি বললাম, আপু কি হলো বলেন? আমার কথা শুনে মনে হয় অধরা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। তখন অধরা বলল, এখন থেকে কথায় কথায় আমাকে আপু বলে ডাকবি না, দরকার পড়লে নাম ধরে ডাকবি, না হয় অন্য কিছু বলে ডাকবি। আপু বলে ডাকলে তোর ভালো হবে না বলে দিলাম। এখন যা, রুমে গিয়ে রেস্ট কর, আর আমি ডাকলেই আমার রুমে আসবি। অধরার কথা শুনে আমি তার রুম থেকে বেরিয়ে আসি আর মনে মনে বলতে থাকি, এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে, না হলে আমাকে কেন বলল যে তার নাম ধরে ডাকতে? এটা কি কখনো সম্ভব নাকি? আমি জীবনেও পারবো না তার নাম ধরে ডাকতে, এতে যা হবার হবে। আমি যখন এসব চিন্তা করে আমার রুমের দিকে যাচ্ছি, ঠিক তখনই অধরার আম্মু, যাকে আমি বড় আম্মু বলে ডাকি, তিনি বললেন, কি রে শুভ্র, তোরা এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? বড় আম্মুর কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই, কি বলবো ভেবে পাচ্ছি না। তখন আমি বললাম, বড় আম্মু, আজকে নাকি কলেজে কোনো ক্লাস হবে না, কলেজে কিসের একটা মিটিং আছে, তাই কলেজ ছুটি দিয়ে দিছে। মিথ্যা বললাম যাতে কিছু বুঝতে না পারে। তখন
হঠাৎ করে বড় আম্মু আমার গালে হাত দিয়ে বলল, শুভ্র, তোর গালে এই দাগ কিসের? দেখে মনে হয় কেউ তোকে চড় দিছে তোর দুই গালে, আর তার হাতের ছাপ তোর এখনো গালে রয়ে গেছে। সত্যি করে বল, কার এত বড় সাহস যে তোর গালে এমনভাবে থাপ্পড় দিছে? আসলে আমি তাদের নিজের ছেলে না হতে পারি, কিন্তু আজ পর্যন্ত তারা আমার গায়ে কখনো হাত তোলেনি। তাই আমার গালে এমন চরের দাগ দেখে বড় আম্মু রেগে যায়। এখন যদি আমি বলি যে অধরা আপু আমাকে এমনভাবে চড় দিছে, তাহলে বড় আম্মু গিয়ে অধরাকে বকা দিবে। আর কখনোই চাই না আমার জন্য অধরা বকা খাক। তখন আমি বললাম, আসলে বড় আম্মু, তুমি যেমন ভাবছো ঠিক তা না। সকাল থেকে আমার অ্যালার্জি সমস্যা হচ্ছে, মুখটা কেমন জানি চুলকাইতে, তাই হয়তো মুখে চুলকানোর কারণে দাগ পড়ে গেছে, না হলে আমাকে আবার কে মারবে? কিন্তু দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির দাগ, মনে হচ্ছে কেউ তোকে মারছে। সত্যি করে বল আমাকে, কে মারছে তোকে? বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাকে কেউ মারেনি। আমি এখন গিয়ে গোসল করলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এখন রুমে যাই। আচ্ছা যা, রুমে গিয়ে রেস্ট কর। তারপর আমি সেখান থেকে দ্রুত রুমে চলে আসি, না হলে বড় আম্মু ঠিকই বুঝে যাবে যে আমার গালের দাগগুলো চর মারার দাগ ছিল। আমি রুমে এসে সরাসরি চলে যাই গোসল করতে। গোসল করে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি সত্যি আমার দুই গালে এখনও অধরার হাতের চরের দাগ রয়ে গেছে। গুন্ডিটার হাতে এত শক্তি যে আরেকটু জোরে মারলে হয়তো আমার দাঁত পড়ে যেত। তারপর আমি একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ি, কিন্তু বিছানায় শোয়ার পর কখন যে আমি ঘুমিয়ে পড়ি সেটা নিজেও জানি না। আমি যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ ঘুমের মাঝে আমি অনুভব করি কে যেন আমার গালে নরম হাতের কোমল স্পর্শ দিয়ে আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। এটাকে আমি এতটা আমলে না নিয়ে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু না, আস্তে আস্তে সেই নরম হাতের ছোঁয়াটা যেন আরও বাড়তে লাগলো। আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে, আমার চুলে আস্তে আস্তে বিলি কেটে দিচ্ছে, আর এতক্ষণে আমার ঘুমটা ভেঙে যায়। আমি যখন চোখ খুলি দেখার জন্য সেই মানুষটাকে যে কে আমার এত যত্ন করে আদর দিচ্ছে, আর চোখটা খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ সেই মানুষটি হলো অধরা আপু। অধরা আপুকে দেখেই আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসি। তখন অধরা বলল, কিরে উঠে পড়লি কেন? শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অধরার কথা শুনে আমি মনে মনে বলতে থাকি, অধরা আপুর আবার কি হলো? কিছুক্ষণ আগেই তো মেরে আমার গাল লাল করে দিছে, হঠাৎ আবার কি হলো? এত আদর দেখাচ্ছে কেন? সত্যি মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন, তারা কখন কি করে নিজেরাও জানে না। আমি যখন চুপ করে বসে মনে মনে এসব ভাবছিলাম, তখন আমার এই চুপ থাকা দেখে অধরা আপু বলল, কিরে শুভ্র, এমন চুপ করে কি ভাবছিস? শুয়ে পড় এখানে। অধরা আপুর কথা শুনে আমি বললাম, আপু, আপনার মাথা ঠিক আছে তো? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমাকে 2টা চর মারে, কিন্তু চরগুলো খুব জোরে দেই নাই। তখন আমি গালে হাত দিয়ে বললাম, ও, এখন আবার কেন মারলেন? আমি তো কিছু করি নাই। তুই এখন আমাকে আপু ডাকলি কোন সাহসে? তোকে না মানা করলাম আমাকে আপু না ডাকতে, তাহলে ডাকলি কেন? আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? মাথা ঠিকঠাক আছে তো? তাহলে তুই কি বলতে চাচ্ছিস আমি পাগল? না না, আমি ঠিক তা বলিনি। আপনি পাগল কেন হতে যাবেন? আসলে সকালে আপনি নিজের হাতে মেরে আমার গাল লাল করে দিয়েছেন, যেটার ব্যথা এখনো গালে লেগে আছে। আবার এখন নিজেই এসে আমার ঘুমের মধ্যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। আর সব থেকে বড় কথা, আপনি আমার থেকে গুণে গুণে 2 বছরের বড়। তাহলে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকি সেটা আপনি নিজেই বলেন। তাই জন্য বললাম, আপনার মাথা ঠিক আছে কিনা। অধরার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। আমার কথা শুনে অধরা বসা থেকে উঠে আমার কাছে, তারপর তার কোমল হাত দুটো আমার গালের কাছে নিয়ে আসে। তখনই আমি তার কাছ থেকে একটু দূরে সরে যাই, কারণ আমি ভাবছি অধরা হয়তো আমাকে আবার চড় দিবে। তাই আমি একটু দূরে সরে যাই যাতে চড় দিতে না পারে, কারণ সকালের চড় খেয়েই আমার চাপার দাঁত নড়ে গেছে। আমি যখন অধরার কাছ থেকে দূরে সরে যাই, তখন অধরা আমার দিকে চোখ লাল করে তাকায় আর আমাকে ওর কাছে আসতে বলে, কিন্তু আমি ভয়ে তার কাছে না যাওয়াতে অধরা নিজেই আবার আমার কাছে আসে। অধরা আমার কাছে এসে ওর হাতগুলো দিয়ে খুব আলতোভাবে আমার 2 গালে হাত রাখে, আর আমার চোখের দিকে তাকিয়ে অধরা বলল, শুভ্র, সকালের চরগুলো খুব জোরে লাগছে তাই না রে? আরে না, ওটা তেমন কোনো বিষয় না। আর আমি অন্যায় করলে আপনি আমায় শাসন করবেন, এটাই তো স্বাভাবিক।
এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। যদিও সকালের চরগুলো খুব জোরে লাগছে, কিন্তু অধরাকে এটা বলে কষ্ট দিতে চাই না। আমি জানি তুই আমার সাথে মিথ্যা বলছিস। সকালের চরগুলো তোর খুব লাগছে, কারণ তোর গালে এখনো আমার হাতের ছাপ রয়ে গেছে। আসলে আমি কি করব বল, আমার রাগ উঠলে আমি কিছুই তা কন্ট্রোল করতে পারি না। মাথা ঠিক থাকে না, কি থেকে কি করে বসি নিজেও জানি না। তাই রাগের মাথায় তোর সাথে এমন করছি। তবুও তুই আম্মুর কাছে আমার নামে কিছুই বলিস না। আমি যে তোকে মারছি এটা আম্মুর কাছে বললি না কেন? অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ বড় আম্মু যখন আমাকে চরের কথা জিজ্ঞাসা করে তখন তো অধরা সেখানে ছিল না। তাহলে সে কি করে জানলো আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এটাই মাথায় আসছে না। তখন আমি বললাম, কিন্তু আপনি কি করে জানলেন আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এত অবাক হওয়ার কিছু নাই। তুই যখন আম্মুর কাছে এসব বলছিলি তখন তোর ছোট নবাব পাশেই ছিল, সে এসে আমাকে সব বলেছে। এখন বল আম্মুর কাছে মিথ্যা কেন বললি? ও তাহলে ছোট নবাব আপনাকে সব বলছে? আসলে আমি অন্যায় করছি, তার শাস্তিস্বরূপ আপনি আমাকে শাসন করছেন। আর আমি এটা কখনোই চাই না আমার জন্য আপনি বকা খান বা কোনো প্রকার কষ্ট পান। তাই বড় আম্মুর কাছে মিথ্যা বললাম, না হলে বড় আম্মু হয়তো আপনাকে বকা দিত। তাই ইচ্ছা করে বড় আম্মুর সাথে তখন মিথ্যা বলি। আমি কথাগুলো বলে অধরার চোখের দিকে তাকিয়ে দেখি অধরার চোখে পানি টলমল করছে, মনে হয় একটু পরেই বেরিয়ে আসবে। তখন অধরা আমাকে খুব মায়া জড়ানো কণ্ঠে বলল, শুভ্র, তুই এত ভালো কেন রে? কোথায় আমি ভালো? আমার চাইতে আপনি ভালো। এবার গালটা ছাড়েন, ব্যথা লাগছে। তোর গালে কি বেশি ব্যথা করছে? আরে না, একটু পরে ঠিক হয়ে যাবে। আমি যেহেতু তোকে মেরে এমন অবস্থা করছি, তাহলে আমি এখন সব ব্যথা ঠিক করে দিব। অধরার কথা শুনে অবাক হয়ে যাই। মেয়ে বলে কি সে নাকি ব্যথা ঠিক করে দেবে? পড়াশোনা তো এখনো বাকি, তাহলে ব্যথা ঠিক করার ডাক্তার কবে হলো সেটাই ভাবছি। তখন আমি বললাম, কি বলেন আপনি? ব্যথা ঠিক করবেন কিভাবে? এটা তেমন কোনো বিষয় না, এমনি ঠিক হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আমার কথা শুনে অধরা বলল, আমি কিভাবে ব্যথা ঠিক করি সেটার চিন্তা তোকে করতে হবে না এত। এখন তুই বেশি কথা না বলে চোখ বন্ধ কর। এটা আবার কেমন কথা? ব্যথা কমার চিকিৎসা করতে কি চোখ বন্ধ করতে হয় নাকি? এমন চিকিৎসা আমার লাগবে না, আপনি আপনার রুমে যান, আমার ব্যথা এমনিতেই কমে যাবে। আমার কথা শুনে অধরা আমার গালটা হালকা চেপে ধরে রাগী কণ্ঠে বলল, ওই হারামি, বেশি কথা বলিস কেন? তোকে চোখ বন্ধ করতে বলছি, তুই চোখ বন্ধ করবি, না হলে সকালের মতো দিব আরো কয়েকটা। এই না না দিয়েন না, তাহলে চাপার দাঁত একটাও থাকবে না। এই যে আমি চোখ বন্ধ করলাম। তাড়াতাড়ি বন্ধ কর, আর একদম তাকাবি না বলে দিলাম, না হলে তোর খবর আছে। তারপর আমি অধরার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছুক্ষণ হয়ে গেল অধরার কোনো রকম সাড়া শব্দ পাচ্ছি না। আছে নাকি চলে গেছে বুঝতেই পারছি না। তারপর হঠাৎ করে মনে হলো কেউ একজন তার হাত দিয়ে আমার দুটো চোখ আটকানোর চেষ্টা করছে। আমি বেশ বুঝতে পারছি এটা অধরা, কিন্তু সে কি করতে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না। তারপর আস্তে আস্তে মনে হচ্ছে অধরার নিঃশ্বাস আমার মুখের উপর পড়তে লাগলো, আর আমি কিছু বুঝে ওঠার আগে অধরা আমার দুই গালে দুইটা কিস করে বসে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি অধরা আমার সাথে এমন কিছু করবে। আর আমাকে কিস করে একটা হাসি দিয়ে দৌড় মেরে আমার রুম থেকে বেরিয়ে যায়। আর আমি বোকার মতো ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবতে থাকি, এখন আমার সাথে এটা কি হলো? অধরা কেন আমার সাথে এমনটা করলো? এটা যদি পরিবারের কেউ দেখতো তাহলে আমাকে তারা কি মনে করতো? এটা মাথায় আসতে আমার শরীর ঘামতে শুরু করে দেয়। আমি যখন একটু ঘটে যাওয়া বিষয়টা নিয়ে নানান চিন্তায় ব্যস্ত, ঠিক তখনই চেয়ে দেখি আমার সামনে অধরার ছোট ভাই আয়ান, মানে যাকে আমি ছোট নবাব বলে ডাকি, সে দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। তখন আমি আয়ানকে বললাম, কি ছোট নবাব, আজ এত খুশি কেন যে এত হাসতেছো? শুভ্র ভাইয়া, অধরা আপু তোমাকে চুমা দিচ্ছে তাই না? ছোট নবাবের কথা শুনে এবার আমার সত্যি সত্যি গলা শুকিয়ে গেছে। ও কি করে জানলো যে অধরা আমাকে কিস করছে? আর সব থেকে বড় কথা, এই কথা যদি বড় আম্মু জানতে পারে তাহলে সারা জীবনের জন্য তাদের কাছে ছোট হয়ে যাব। তখন আমি বললাম, ছোট নবাব, তোমাকে কে বলছে অধরা আমাকে কিস করছে? এটা একদম মিথ্যা কথা। শুভ্র ভাইয়া, তুমি মিথ্যে বলেছ। আমি জানলার পাশে দাঁড়িয়ে সব দেখেছি। আপু তোমার সাথে কি কি করেছে, আর তোমার গালে এখনো আপু লিপস্টিকের দাগ লেগে আছে। আয়ানের কথা শুনে তাড়াতাড়ি গালে হাত দিয়ে দেখি সত্যি সত্যি আমার গালে গোলাপি কালারের লিপস্টিক লেগে আছে। তার মানে আয়ান সত্যি সত্যি সব দেখছে। তখন আয়ানকে বোঝানোর জন্য বললাম, আসলে ছোট নবাব, অধরা আপু আমার সাথে দুষ্টুমি করে
এমন করছে, বুঝছো? তুমি এটা আবার কাউকে বলো না, কেমন? আমি তোমার জন্য বাজার থেকে কিটক্যাট চকলেট নিয়ে আসবো। আচ্ছা বলবো না, তবে অনেকগুলো আনতে হবে কিন্তু। আচ্ছা যাও, তোমার জন্য অনেকগুলো চকলেট আনবো। আমার কথা শুনে ছোট নবাব খুশি হয়ে চলে যায়। আর আমি মনে মনে চিন্তা করি, এখন থেকে যতটুকু সম্ভব অধরার কাছ থেকে দূরে থাকবো। কারণ দিনকে দিন অধরার আমার সাথে করা আচরণগুলো বেশ অন্যরকম লাগে, যা পরিবারের কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। পরে আমি সেখান থেকে বাহিরে চলে যাই। বাহিরে গিয়ে বাসার কিছু টুকটাক কাজ করি। এইভাবে সারাদিন বাসার কাজ আর ছোট নবাবের সাথে খেলা করেই সেদিনের মতো দিনটা পার হয়ে যায়। তবে এর মাঝে অধরা কয়েকবার তার কাছে ডাকে, কিন্তু আমি অন্য কাজের বাহানা দেখিয়ে চলে আসি। আর এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে যায়। এখন আমি খুব বেশি প্রয়োজন ছাড়া অধরা আপুর কাছে যাই না। তার কাছ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলি, যেটা অধরা বেশ ভালো করে বুঝতে পারছে। তাই আমি যত তার থেকে দূরে থাকি, অধরা তত আমার কাছে আসতে চাই। এখন কলেজে গেলে আগের চাইতে আরও বেশি নজর রাখে আমার উপর। আজ কলেজে যাওয়ার জন্য আমি আর অধরা বাসা থেকে বের হই। মাঝ রাস্তায় এসে হঠাৎ অধরা থেমে যায় আর আমাকে বলে, শুভ্র, তুই ইদানিং আমাকে বেশ এড়িয়ে চলছিস। কোথায় এড়িয়ে চলছি? সব সময় তো আপনার আশেপাশেই থাকি। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? আগের মতো তুই আমার সাথে কথা বলিস না। আমি 10টা প্রশ্ন করলে তুই একটা প্রশ্নের উত্তর দিস। আমি তোকে ডাকলে তুই অন্য কাজের বাহানা দিয়ে চলে যাস। এগুলো কেন করছিস আমার সাথে? তোর এমন ব্যবহার যে আমাকে খুব কষ্ট দেয়। আমি ঠিক মতো খেতে পারি না, ঘুমাতে পারি না। বল, কেন আমার কাছ থেকে দূরে থাকিস তুই? দেখেন আপু, আমি এখন যেটা করছি এটাই ঠিক। এখন আপনি বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। আপনার সাথে এত মিশা এখন ঠিক না, কারণ এতে মানুষ অন্য কিছু মনে করতে পারে। সেদিন আপনি আমার রুমে এসে আমার সাথে যা যা করছেন, আপনার ভাই তা সব দেখছে। একটাবার চিন্তা করছেন, যদি এটা ছোট নবাবের জায়গায় আপনার আম্মু হতো, তাহলে উনি কি মনে করতেন? তাই আমি সিদ্ধান্ত নিছি, এখন থেকে সবসময় আপনার কাছ থেকে দূরে থাকবো। আর কিছুদিন পরে আমি এমনিতেও আপনাদের এখান থেকে চলে যাব। তাই শুধু আমার প্রতি মায়া বাড়িয়ে লাভ নাই, এতে কষ্ট আরও বাড়বে। আমি কথাগুলো বলার সাথে সাথে অধরা কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে কাছে এসে আমার শার্টের কলার চেপে ধরে। তখন অধরা বলল, যা বলছিস খুব বেশি বলে ফেলছিস। আর বলিস না। একটা কথা তুই ভালো করে জেনে রাখ, তোকে আমি সারা জীবন আমার চোখের সামনে দেখতে চাই। আর আমি তোকে সারা জীবন আমার চোখের সামনেই রাখবো। তার জন্য আমার যা করতে হয় তাই করব। আজ থেকে যদি আমার কাছ থেকে দূরে থাকিস বা থাকার চেষ্টা করিস, তাহলে ওই দিন তো তোর রুমে গিয়ে গালে কিস করছি, এবার সবার সামনে তোর ঠোঁটে কিস করব। তখন দেখবি কেমন লাগে। শুভ্র, তুই শুধু আমার, আমি তোকে অন্য কারোর হতে দিব না। আপু আপনি এগুলো কি বলছেন বুঝতে পারছেন? ওই কুত্তা হারামি, তোকে না মানা করছি আমাকে আপু ডাকবি না? এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি, নাহলে তোর খবর আছে বলে দিলাম। এটা সম্ভব না, আমি আপনাকে কখনো নাম ধরে ডাকতে পারবো না। আর আপনি কি শুরু করছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। এখন যেটা করছি এটাই ঠিক। আর আমি কেন তোর সাথে এমন করছি তুই খুব ভালোভাবেই বুঝতে পারছিস। না, আমি কিছুই বুঝতেছি না, আর বুঝতে চাইও না। দয়া করে আপনি আমার সাথে এমন করবেন না। আমি কার সাথে কেমন করব সেটা তোকে বলতে হবে না। আর কেন এমন করছি তুই যদি না বুঝিস সমস্যা নাই, খুব তাড়াতাড়ি তোকে বুঝিয়ে দিব। এখন আর কথা না বলে তাড়াতাড়ি কলেজে চল, না হলে ক্লাস মিস হয়ে যাবে। তারপর আমি আর কিছু না বলে অধরার সাথে কলেজে চলে আসি। তবে আমার মাথায় শুধু একটাই চিন্তা, অধরার এই আচরণ যদি বাড়ির মানুষ জানতে পারে, তাহলে আমার অবস্থা কি হবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে অধরা মনে হয় আমাকে ভালোবাসে। না হলে আমি অন্য মেয়ের সাথে কথা বললে অধরা রেগে যায়, তার কথা না শুনলে আমার সাথে রাগ করে। আর একটু আগে রাস্তার মাঝে দাঁড়িয়ে যে কথাগুলো বলল, এতে তো স্পষ্ট বোঝাই যায় আমাকে নিয়ে অধরার মনে কিছু একটা চলছে, যেটা আমার জন্য সামনে একটা বিপদ ডেকে আনবে। কিন্তু অধরার মনে আমাকে নিয়ে যাই চলুক না কেন, তাকে নিয়ে আমার কোনো চিন্তা নাই। ছোট সময় থেকে তাকে আপুর মতো ভেবে আসছি। তাছাড়া তাদের পরিবারের কাছে আমি অনেক ঋণী। ক্ষণিকের একটা মোহে পড়ে তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাই যতদিন আছি এখানে অধরের পাগলামিগুলো সহ্য করে নিতে হবে। আজকে কলেজে এসে কারোর সাথে তেমন কোনো কথা বলিনি। তারপর একে একে সবগুলো ক্লাস শেষ হলে কলেজ ছুটি হয়ে যায়, আর আমি আর অধরা আপু মিলে বাসার দিকে যেতে থাকি। রাস্তায় আবারও অধরা হাজারটা কথা বলছে আমাকে, আর আমি শুধু
চুপচাপ শুনে যাচ্ছি। তখন অধরা আমাকে বলল, এই শুভ্র, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি এমন চুপ করে আছো কেন? আর এমন দূরে সরে আছো কেন? কাছে এসো। অধরার এমন কথা শুনে আমার কাশি চলে আসে। যেই মেয়ে সারা জীবন আমাকে তুই করে বলে আসছে, একটু ভুল করলে মেরে তক্তা বানিয়ে দিত, সে এখন এমনভাবে কথা বলছে যেন আমি তার বয়ফ্রেন্ড বা জামাই লাগি। তখন আমি বললাম, আপু প্লিজ, আপনি এমনভাবে কথা বলবেন না, আমার বদ হজম হয়। আপনার মুখ থেকে আমি তুই শব্দটা শুনেই অভ্যস্ত, তাই আপনার মুখে তুমি ডাকটা শুনে আমার বদ হজম হচ্ছে। তার চেয়ে ভালো আপনি আমাকে তুই করেই ডাকেন। যদি তুইয়ের নিচে কিছু থাকে তাহলে সেটা বলে রাখেন, তারপরও এমন তুমি করে ডাকবেন না দয়া করে। আমার এমন কথা শুনে অধরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন এখনই আমাকে এই চোখগুলো দিয়ে গিলে খাবে। অধরা এমনভাবে তাকানো দেখে আমি আবার বললাম, আপু প্লিজ, আপনি এমনভাবে তাকাবেন না আমার দিকে। আপনার এমন তাকানো দেখলে আমার ভয় লাগে। আর বরং যদি মারতে মন চায় তাহলে 2টা থাপ্পড় মারেন, কারণ আপনার এমন ভয়ঙ্কর তাকানোর চাইতে চর খাওয়া অনেক ভালো। আমার কথা শুনে অধরা বলল, রাস্তায় এত বকবক না করে তাড়াতাড়ি বাসায় চল, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে। অধরার এমন কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ আমার এতগুলো কথা শুনেও সে তেমন কোনো রিয়াকশন করলো না। বিষয়টা বেশ অবাক করা, তবে এটা আমার জন্যই ভালো হলো। তখন আমি বললাম, আচ্ছা চলুন বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর আমি আর অধরা বাসার দিকে যেতে থাকি। অন্যদিকে অধরা মনে মনে বলছে, কি ভাবছিস চান্দু, আমি তোকে কিছু বলবো না? এমনি এমনি ছেড়ে দেবো তোকে? আমি তোকে তুমি করে বললে তোর বদ হজম হয়। আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে, তার চাইতে তোকে থাপ্পড় দেওয়া ভালো। আর আমাকে বারবার আপু বলা তোকে আজ ছুটাচ্ছি। একবার বাসায় নিয়ে যাই, তারপর তোর ঠোঁটগুলো আজ কামড়ে ছিঁড়ে ফেলবো। যেগুলো দিয়ে বেশি পটর পটর করিস তুই, আমি যে তোকে ভালোবাসি সেটা আজ বুঝিয়ে দেব। এদিকে আমি আর অধরা অল্প কিছুক্ষণের মাঝে বাসায় চলে আসি। তবে বাকি রাস্তায় অধরা আমার সাথে কোনো কথা বলেনি। এতে আমার কি যে শান্তি লাগছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সারা রাস্তা অধরা কি যেন মনে মনে ভাবছিল, তবে সেটা জানার আমার কোনো আগ্রহ নাই। আমি আর অধরা যখন গেট দিয়ে বাসার ভিতরে যাই, তখন আমি বললাম, আপু আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আর যদি বেশি খারাপ লাগে তাহলে বলবেন ডাক্তারকে খবর দিব আসতে। এটা বলেই যেই আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখনই পিছন থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি। আর আমি পিছনে ফিরে দেখি অধরা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। এটা দেখে তো আমার পাগল হওয়ার অবস্থা। আমি কোনো কিছু না ভেবে এক দৌড়ে অধরার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিই, আর অধরার আম্মুও দৌড়ে আসে অধরার কাছে। তখন আমি অধরাকে কোলে করে ওর রুমে নিয়ে যাই। তখন অধরার আম্মু মানে বড় আম্মু বলল, আমার মেয়ের কি হলো হঠাৎ করে, অজ্ঞান হয়ে গেল কেন? বড় আম্মু তুমি চিন্তা করো না, রাস্তায় আমাকে বলছিল শরীরটা নাকি একটু খারাপ লাগছে, আর বাসায় এসেই এমন হয়ে গেল। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে কল করো, আর একটু রসুন দিয়ে তেল গরম করে নিয়ে আসো, হাতে পায়ে মালিশ করলে হয়তো ভালো হবে। আচ্ছা তুই এখানে থাক, আমি এখনই ডাক্তারকে কল দিচ্ছি আর একটু তেল গরম করে নিয়ে আসছি। কথাটা বলেই বড় আম্মু বাহিরে চলে যায়, আর এদিকে আমি অধরার মাথার পাশে বসে আছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, অধরার মুখে একটু পানি ছিটিয়ে দেখি জ্ঞান ফিরে কিনা। আর ঠিক যখন আমি অধরার পাশ থেকে উঠে পানি আনতে যাব, ঠিক তখন অধরা আমাকে অবাক করে দিয়ে আমার হাতটা চেপে ধরলো। আর আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আমার হাত ধরে মিটমিট করে হাসতেছে। তখন আমি বললাম, আপু আমার জ্ঞান ফিরছে। আমার কথা শুনে অধরা মুচকি হেসে বলল, আমি আবার জ্ঞান হারালাম কখন যে আমার আবার জ্ঞান ফিরবে? তাহলে একটু আগে যেটা ছিল সেটা কি? আর আপনি কেন এমন করলেন? তোর সাথে আমার কিছু হিসাব আছে, সেই হিসাবটা বরাবর করার জন্য এই নাটকটা করলাম, যাতে তোকে আমার কাছে পাই। কারণ বাড়িতে আসলেই তো তুই আমার কাছ থেকে পালিয়ে বেড়াস, তাই যাতে পালাতে না পারিস এই বুদ্ধি করলাম। কাজটা আপনি একদম ঠিক করেননি। আপনার জন্য বড় আম্মু কত চিন্তা করছে বুঝতে পারছেন? আর আমার সাথে এসব করে কোনো লাভ হবে না। আপনি যেটা চাচ্ছেন সেটা কোনো দিন হবে না। তার চেয়ে বরং ভালো পাগলামি বাদ দেন। আমি গিয়ে বড় আম্মুকে বলে আসি আপনি সুস্থ হয়ে গেছেন, না হলে আবার বড় আম্মু ডাক্তার নিয়ে আসবে। কথাটা বলে যেই বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালাম, ঠিক তখন অধরা শোয়া থেকে আমার হাত ধরে
এত জোরে টান দেয় যে আমি ব্যালেন্স রাখতে না পেরে অধরার বুকের উপর গিয়ে পড়ি। আর আমি অধরার উপর পড়ার সাথে সাথে অধরা আমাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে ওর নিচে ফেলে দিয়ে অধরা আমার বুকে চেপে বসে। অধরার এমন কাণ্ড দেখে আমি বললাম, আপু প্লিজ আমাকে ছাড়েন, এটা একদম ঠিক হচ্ছে না। এখন যদি বড় আম্মু এসে ভাবে আমাদের দেখে, তাহলে আমার প্রতি যে তাদের বিশ্বাসটা ছিল সেটা এক মুহূর্তে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। চুপ করে থাক, আর একটা কথাও তুই বলবি না। আম্মু যদি এখন এসে দেখে তাহলে তোকে কিছু বলার আগে আমি বলবো যে আমি তোকে ভালোবাসি, শুধু আজ থেকে না, অনেক আগে থেকে। কিন্তু সেটা তুই বুঝিস না। আমি তোর যত কাছে যেতে চাই তুই তত আমার কাছ থেকে দূরে চলে যাস। আপু আপনি এসব কি বলছেন? আমাকে ভালোবাসেন মানে? আমি আপনার ছোট ভাইয়ের মতো, এটা কখনো সম্ভব না। আর আমার উপর থেকে সরুন, না হলে বড় আম্মু এসে দেখে ফেলবে। আমার কথা শুনে অধরা আমার ছাড়বে তো দূরের কথা, উল্টো আরো ভালো করে নিজের সাথে আমাকে চেপে ধরে আর এক হাত দিয়ে আমার মুখ টিপে ধরে রাগী কণ্ঠে বলল, কুত্তা, আরেকবার যদি আমাকে আপু বলিস তাহলে এখানে তোকে মেরে তোর মুখ ভেঙে দিব। আর তুই আমার ছোট ভাই না, আজ থেকে তুই আমার ছোট জামাই, মানে জুনিয়র বর। এটা কোনোদিন সম্ভব না। আপনাকে আমি সারা জীবন আপু বলে আসছি, আর সামনে তাই বলবো। অন্য কিছু আমার কাছে আশা করে লাভ নাই। আর আপনি চাইলে আমার চাইতে 1000 গুণ ভালো ছেলের চাইতে সাথে প্রেম করতে পারেন। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি জানি আমি চাইলে অন্য যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারি, কিন্তু আমার অন্য কাউকে চাই না, তোকেই চাই আমার। আর আমি যেহেতু বলছি তোকেই আমার চাই, তাহলে দুনিয়ার কারো শক্তি নাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। এখন বল, তুই কি আমাকে আপোষে ভালোবাসবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? আপু আপনি যা খুশি করেন, যেটা কখনো হওয়ার না সেটা কোনোদিন হবে না। এসব পাগলামি বাদ দেন আর সরুন আমার উপর থেকে। আমার কথা শুনে অধরার রাগটা বেড়ে যায় আর রাগী কণ্ঠে বলল, শুভ্র, আমি তোর মুখে আপু ডাক শুনতে চাচ্ছি না, আমার নাম ধরে ডাক বলছি। কোনোদিন সম্ভব না, অযথা বলে লাভ নাই। দয়া করে সরুন আপনার আম্মু আসার আগে। কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা আমার জানা আছে। তখন রাস্তায় কি বলছিলি? আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে। এখন দেখ তোর কি অবস্থা করি। তোর মুখ দিয়ে আর কোনোদিন আপু ডাক আসবে না। কথাটা বলে অধরা নিজের পুরোটা শরীর আমার শরীরের সাথে মিশিয়ে দেয় আর আমাকে কিছু বলার মতো সুযোগ না দিয়েই আমার মাথার চুল খামচে ধরে, আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো ঠেসে ধরে। জীবনে প্রথম কোনো মেয়ের এতটা কাছে আসছি, তার উপর আমার ঠোঁটের উপর অধরা যে অত্যাচার শুরু করছে, জানি না কতক্ষণ বেঁচে থাকি। এদিকে অধরা আমার মাথা নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরছে যাতে নড়তে না পারি, আর আমার ঠোঁটের মাঝে পাগলের মতো কিস করতে থাকে। কিস করার এক পর্যায়ে অধরা আমার ঠোঁটে একটার পর একটা কামড় দিতে থাকে, আর কামড়গুলো বেশ জোরে দিচ্ছিল। মনে হচ্ছে ঠোঁটগুলো ছিঁড়ে ফেলবে। একটু পরে কামড় দেওয়া বন্ধ করে আমাকে বলল, আর কোনোদিন আমাকে আপু বলে ডাকবে জান পাখি? এগুলো একদম ঠিক হচ্ছে না, প্লিজ আমাকে ছাড়েন আপু। এবার আমি ইচ্ছে করে আপু বলি নাই, মুখ ফসকে বেরিয়ে গেছে। কুত্তা, তুই আবার আপু ডাকছিস? আজকে তোর ঠোঁট ছিঁড়ে ফেলবো, দাঁড়া। কথাটা বলেই অধরা আবার আমার ঠোঁটের উপর হামলে পড়ে। প্রথমে কিছুক্ষণ বেশ রোমান্টিকভাবেই ঠোঁটে কিস করে, কিন্তু পরেই পাগলের মতো ঠোঁটে আক্রমণ শুরু করে। তবে এই মেয়ের গায়ে যে এত শক্তি তা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। অধরার আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করছে তো করছেই, যা ছাড়ার আর নাম নাই। আমার মনে হচ্ছে এখনই মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমি মনে মনে চুমু খেয়ে মরার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই বাহির থেকে বড় আম্মুর গলার আওয়াজ ভেসে আসে, আর এটা শুনেই অধরা আমার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে আমাকে ছেড়ে দেয়। আমি তাড়াতাড়ি উঠে একটু দূরে গিয়ে দাঁড়াতেই বড় আম্মু রুমে আসে। বড় আম্মু রুমে এসে আমাদের দেখে অবাক হয়ে বলল, অধরা মা, তোর কি হয়েছিল? তুই হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কেন? আম্মু, তেমন কিছু হয়নি, হঠাৎ মাথাটা ঘুরে গেছিল, তাই এমন হয়েছে। আচ্ছা, তুই রেস্ট কর, আমি ডাক্তারকে কল করছি, একটু পরেই চলে আসবে। না আম্মু, ডাক্তার আসা লাগবে না, আমি এখন সুস্থ আছি। শুধু শুধু ডাক্তারকে ডেকে ঝামেলা করার দরকার নাই। না, ডাক্তার একবার আসুক, এসে তোকে দেখে যাক। আমি বললাম না ডাক্তার আসা লাগবে না, তাহলে এক কথা বারবার কেন বলো? প্রয়োজন হলে পরে আমি নিজে ডাক্তারের কাছে যাই। অধরার রাগ দেখে বড় আম্মু একটু চুপ হয়ে যায়, কারণ বাড়ির সবাই জানে অধরার রাগটা একটু বেশি। ওর কথার বিরুদ্ধে গেলেই রেগে যায় অধরা। অধরা যখন কথা বলছিল তখন হঠাৎ বড় আম্মু আমার দিকে খেয়াল করে
আর আমার অবস্থা দেখে বড় আম্মু বলল, কি রে শুভ্র, তোর ঠোঁট এমন ফুলে গেল কেন? মাথার চুল এমন এলোমেলো হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে আসছিস। বড় আম্মুর কথা শুনে এবার আমার সত্যি সত্যি ভয়ে গলা শুকিয়ে গেছে। তাকে কি বলবো বুঝতে পারছি না। আর যদি বড় আম্মু এখন সত্যিটা বুঝতে পারে তাহলে কি হবে সেটা আমার চিন্তার বাহিরে। আমি একটু ভয়ে ভয়ে অধরার দিকে তাকিয়ে দেখি রাক্ষসীটা আমার এমন অবস্থা দেখে মিটমিট করে হাসতেছে। এটা দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। তখন আমি বললাম, বড় আম্মু তুমি তো জানো আমার কয়েকদিন ধরে অ্যালার্জির সমস্যা হচ্ছে। এখনো মনে হয় তার জন্য ঠোঁট ফুলে গেছে আর মাথা চুলকানোর কারণে চুলগুলি এলোমেলো হয়ে গেছে। কিন্তু তোর ঠোঁট দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির কারণে ফুলে গেছে। কামড় ফুললে যেমন ঠোঁট ফুলে যায়, তোর ঠোঁটও ঠিক তেমন ফুলে গেছে। বড় আম্মুর কথা শুনে আমি মাথা নিচু করে চুপ করে থাকি। আসলে এই মুহূর্তে আমি বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছি না। তখন পাশে থেকে অধরা বলল, আম্মু তুমি দেখছো অ্যালার্জির কারণে শুভ্রের ঠোঁট ফুলে গেছে, তার উপর তুমি তাকে হাজারটা প্রশ্ন করছো, পরও তো তুমি এগুলো জিজ্ঞাসা করতে পারবে। বুঝি না তোদের দুজনের কি হয়েছে। কালকে তোরা দুজনে মিলে ডাক্তারের কাছে যাবি, না হলে বাড়িতে তোদের খাবার বন্ধ। অসুস্থতা নিয়ে বাসায় বসে থাকবে আর বাড়ির মানুষকে টেনশন দিবে, আবার কিছু বলতে গেলে উল্টা রাগ দেখাবে। তোদের জ্বালায় আর বাঁচি না। কথাটা বলেই বড় আম্মু রুম থেকে চলে গেল। আমিও যখন বড় আম্মুর পিছু নিয়ে রুম থেকে বেরোতে যাচ্ছি ঠিক তখন অধরা বলল, এই শুভ্র দাঁড়াও। অধরার কথা শুনে আমি একবার বেরোতে গিয়ে থেমে যাই, কিন্তু পিছনে না তাকিয়ে আবার যখন বাহির হতে যাব তখন অধরা আবার বলল, শুভ্র তুই কি আমার কাছে আসবি নাকি আমি উঠে গিয়ে তোকে ধরে আনবো? আর আমি যদি তোর কাছে যাই তাহলে কিন্তু সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। তার চেয়ে ভালো তুই নিজে আমার কাছে আয়। অধরার কথা শুনে জায়গার মাঝেই যেন আমার পা আটকে যায়, কারণ আমি জানি এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নাই। এখন যদি ওর কথা অমান্য করে আমি চলে যাই তাহলে আবার গিয়ে সবার সামনে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। তখন কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে অধরার সামনে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে বললাম, বলুন কি বলবেন? এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার সামনে এসে বসো। না আমি এখানে ঠিক আছি, বলুন কি বলবেন? আমার কথা শুনেই অধরা বসা থেকে একটু উঠে এসে একটা টান মেরে তার সামনে বসিয়ে দেয় আর একটু গম্ভীর সুরে বলল, তোমাকে ভালো করে কিছু বললে কানে যায় না, এরপর থেকে যেন আমার কথা দুইবার বলতে না হয়, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। সেটা পরে দেখা যাবে, এখন কেন ডাকছেন সেটা বলুন। যদি কোনো কাজ থাকে বলুন, করে দিচ্ছি, না হলে আমি গেলাম। আমার কথার কোনো জবাব না দিয়েই অধরা তার কোমল হাত দিয়ে আমার ঠোঁটগুলোতে স্পর্শ করে, আর অধরার হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আমি ঠোঁটের ব্যথায় ওহ করে উঠি। আসলে অধরা আমার ঠোঁটগুলোতে এমনভাবে কামড় দিয়েছে যে এখন ব্যথা ঠিকমতো কথাও বলতে পারছি না। তার উপর অধরা আমার ঠোঁটে হাত দেওয়াতে মনে হয় ব্যথাটা আরো বেড়ে গেছে। তখন অধরা বলল, শুভ্র আমি সত্যি খুব খুব সরি তোমার কাছে। আসলে আমি বুঝতে পারিনি তোমার ঠোঁটের এমন খারাপ অবস্থা হয়ে যাবে। আর আমারই বা কি দোষ বলো? তোমার ঠোঁটগুলোর মাঝে কি এমন নেশা মেশানো আছে নিজেও জানি না। তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মেশাতেই আমি এক প্রকার পাগল হয়ে যাই। তাই তো আমি নিজেও জানি না তখন কি করে তোমার ঠোঁটের এমন অবস্থা করে ফেলেছি। প্লিজ আমার কলিজা না, ভালো, আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। আমি অধরার কথাগুলো শুনে কোনো জবাব দিলাম না। আসলে তাকে বলার মতো কোনো কথা আমার কাছে নাই, আর আমি বললেও সে আমার কথা শুনবে না। তখন আমি অধরাকে কিছু না বলে তার চোখের দিকে একবার তাকিয়ে যেই তার সামনে থেকে উঠে যাচ্ছি ঠিক তখনই অধরা আমার হাত ধরে ফেলে, আর আমি কিছু বলার আগেই আমাকে তার কাছে টেনে নিয়ে আমার ঠোঁটগুলো তার ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। অধরা এক হাত দিয়ে আমার মাথার পিছনে চেপে ধরে আর অন্য হাত দিয়ে আমার শার্টসহ বুক খামচে ধরে। আমি প্রথমে তার কাছ থেকে ছুটার জন্য একটু নড়াচড়া করলে অধরা আমার ঠোঁট হালকা কামড়ে ধরে, আর আমি তার চোখের দিকে তাকাতেই অধরা চোখে ইশারা করে না নড়ার জন্য। তাই আমিও আর কামড়ের ভয়ে তাকে বাধা দেইনি। এরপর অধরা নিজের ইচ্ছে মতো করে ফিল্মি স্টাইলে অনেকক্ষণ ধরে ওর নিজের স্বাদ মিটিয়ে নেয়, তবে কোনো কামড় দেয়নি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলে দুজনে বসে হাঁপাতে থাকি আর বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। তখন অধরা মুচকি এসে বলল, আমি তোমার ঠোঁটের 12টা বাজিয়েছিলাম, আবার আমি এখন এর চিকিৎসা করে দিব। এরপর থেকে যদি
আমার কথা অমান্য করো তাহলে প্রথমে তোমার ঠোঁটের ওপর অত্যাচার করব, পরে আমি আবার এখনকার মতো চিকিৎসা করব। এতে দুইবারই আমার লাভ হবে। তো সাবধান মিস্টার শুভ্র। আর আমি যদি কোনো অন্যায় না করি তাহলে আর আমার সাথে এমন করবেন না তো? সেটা আমি ভেবে দেখব, তবে তুমি অন্যায় করলে আমারই লাভ হবে। আজকের মতো তোমাকে শাস্তি দিতে পারবো। আমি আর সেখানে না দাঁড়িয়ে সোজা আমার রুমে চলে আসি। আর রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে ভাবতে থাকি, এটা আমার সাথে কি হচ্ছে? আমি কোন বিপদের মাঝে পড়লাম? এখন থেকে আমার আরও সাবধানে চলতে হবে, যাতে আমার ভুলের অজুহাত নিয়ে অধরা আমার কাছে আসতে না পারে। না হলে আবার কোনো দিন নিজের অজান্তেই নিজের অতীত আর বর্তমানটা ভুলে গিয়ে অধরার ডাকে সাড়া দিয়ে বসি। এসব চিন্তা করতে করতে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ি আমি। এখন দিন যতই যাচ্ছে অধরার আমার ওপর অধিকার দেখানোটাও ততটাই বাড়ছে। আর আমিও যতটুকু সম্ভব অধরার কাছ থেকে পালিয়ে চলার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে সেটা আর হয়ে ওঠে না। কোনো না কোনোভাবে অধরা আমাকে ধরেই ফেলে। আর এক বাড়িতে থেকে কতক্ষণ আর একজনের কাছ থেকে পালিয়ে বেড়ানো যায়? আর এদিকে কলেজে ইদানিং তৈরি হয়েছে নতুন আরেক ঝামেলা, কারণ অধরার আপুর বান্ধবী অন্তরা আপুর হাবভাব খুব একটা ভালো লাগছে না। প্রয়োজন ছাড়াই দিনে 10 বার কল দেয়। কলেজে গেলে ইচ্ছে করে গায়ে পড়ে কথা বলতে আসে। যদি তাকে এড়িয়ে চলি তাহলে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। এদিকে অন্তরা আপুর বিষয়টা আমার জন্য যেমন বিরক্তির কারণ হয়ে আছে, যেটা আমি মুখে বলতে পারি না। অন্যদিকে অধরা ও অন্তরার বিষয়টা নিয়ে দিনকে দিন বেশ রেগে যাচ্ছে। এখন শুধু ভয়, কোন দিন জানি অধরার এই ভয়ঙ্কর ডাকের সামনে আমার না হয় অন্তরা আপুর পড়তে হয়, সেটাই ভাবছি। আজকে কলেজে এসে আমি আমার বন্ধুদের সাথে মাঠে বসে গল্প করছি, এমন সময় পিছন থেকে অন্তরা আপু এসে আমাকে বলল, শুভ্র, কেমন আছো? এই তো আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আমার সাথে একটু আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আপু? এখানেই বলেন, সমস্যা নাই। ওরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড। সব কথা সবার সামনে বলা যায় না, তুমি আসো আমার সাথে, কথাটা খুব জরুরি। ঠিক আছে, চলেন। তারপর আমি অন্তরা আপুর পিছু পিছু যেতে থাকি। আর অন্তরা আপু আমাকে নিয়ে আমাদের কলেজের পাশে একটা বাগান আছে, সেটার কাছে চলে যায়। এখন আমার মনে মনে ভয় হতে থাকে, এই কথা যদি অধরা আপু জানতে পারে যে আমি অন্তরা আপুর সাথে বাগানে আসছি, তাহলে আমাকে খুন করতে হয়তো দ্বিতীয়বার ভাববে না। তাই আমি শুধু বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম অধরা আবার এদিকে আসে নাকি। আমার এরকম এদিক ওদিক তাকানো দেখে অন্তরা আপু বলল, শুভ্র, তুমি অধরার ভয়ে এমন করছো নাকি যে অধরা এসে আমাদের দেখে নেবে? আসলে আপু, আপনি তো জানেন আমার কোনো মেয়ের সাথে কথা বা কোথায় যাওয়া অধরা আপু একদম পছন্দ করে না, তাই একটু ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আসি, সময় দেখছি। অধরা ক্লাসে বসে কি যেন নোট করছে, আমি যে তোমার কাছে আসছি অধরা বুঝতে পারবে না। আচ্ছা আপু, আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, একটু পরে আমার আবার ক্লাস শুরু হবে। শুভ্র, আমি যে সবসময় তোমার পাশাপাশি থাকি সেটা কি তুমি বোঝো? আপনার কথাটা ঠিক বুঝলাম না, যা বলার বুঝিয়ে বলুন। শুভ্র, তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে আমার ভালো লাগে। তারপর অধরার আমার বান্ধবী হয়, তোমার সাথে প্রায় টুকটাক কথা হতো। তখন তোমার কথা বলা, মায়াবী চোখে চাওয়া সবকিছু যেন আমার রাতের ঘুম কেড়ে নিছে। সত্যি কথা বলতে তোমাকে নিয়ে আমার ভাবতে ভালো লাগে, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তার জন্য ইচ্ছে করেই তোমাকে বারবার কল দিই। শুভ্র, আমি তোমার পাশে সবসময় থাকতে চাই, আমাকে কি সেই সুযোগটা দিবে? অন্তরা আপুর কথা শুনে বুঝতে পারলাম উনি আসলে কি বলতে চাইছে। তবু বুঝেও না বুঝার মতো করে বললাম, আপু আপনি কি বলতে চাইছেন সরাসরি বলেন, আপনার এরকম রহস্যময় কথা আমি বুঝতে পারছি না। শুভ্র, আমি জানি না তুমি কি সত্যি আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার অভিনয় করছো। তবে তুমি যাই করো, আমি আজ আমার মনের কথাটা তোমাকে বলবো। শুভ্র, আমি তোমার একাকিত্ব জীবনের অংশীদার হতে চাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তাই তো বলবি অন্তরা। অন্তরা আপু তার কথাটা শেষ করার আগেই কোথায় থেকে যেন অধরা আমাদের পিছন দিয়ে এসে এই কথাটা বলে ওঠে। আর অধরার গলার আওয়াজ শুনে আমি আর অন্তরা দুজনেই অনেকটা ভয় পাই। আমি যখন অধরার দিকে তাকাই তখন ভয়টা আরও বেড়ে যায়, কারণ অধরার ফর্সা সুন্দর মুখটা রাগে লাল হয়ে গেছে, চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে আছে। অধরা আমার কাছে এসে বলল, তুই ক্লাস রেখে এখানে এসে কি করছিস? তখন পাশে থেকে অন্তরা আপু বলল,
অধরা শুভ্রকে কিছু বলিস না, ওকে আমি এখানেই নিয়ে আসছি। অন্তরা, তোকে আমি আগেই মানা করেছিলাম তুই যেন শুভ্রের আশেপাশে না আসিস, তাহলে আজ এটা কেন করলি? অধরা, তুই হয়তো এতদিনে বুঝতে পারছিস আমি কেন শুভ্রের সাথে এমন করি। আর একজন মানুষকে তো আর ভালোবাসা কোনো অন্যায় না, তাহলে শুভ্রকে আমি ভালোবাসতে পারবো না কেন? আমি শুভ্রকে ভালোবাসি আর এই কথাটা বলার জন্য এখানে নিয়ে আসছি। তুই প্লিজ আমাদের মাঝে নাক গলাস না। অন্তরার কথা শুনে আমার বুকের ভিতরে ধড়ফড় করতে শুরু করলো। কারণ একে তো অধরা রাগে লাল হয়ে আছে, কখন কি করে বসে তার কোনো ঠিক নাই। এর মাঝে অন্তরা যে কথা বলল, খোদাই জানে অধরা এখন কি করে। অন্যদিকে অন্তরার কথা শুনে অধরার পায়ের রক্ত মাথায় উঠে যায়। যেখানে অধরা শুভ্রকে কোনো মেয়ে ভালোবাসবে তো দূরের কথা, চোখ তুলে তাকালেও ওই মেয়ের খবর করে ছেড়ে দেয়, সেখানে অন্তরা বলছে আমাকে ভালোবাসে, আবার বলে তাদের মাঝে নাক না গলাতে। তখন অধরা নিজের রাগটা একটু কন্ট্রোল করে বলল, তোদের প্রেমের মাঝে আমার নাক গলানোর দরকার নাই, কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তাহলেই আমি তোদের মাঝখান থেকে চলে যাব। বল, কি কথা বলবি? আচ্ছা ধর, একজন মানুষকে তুই অনেক দিন ভালোবেসে আসতেছিস, তাকে নিজের করে পেতে অনেক কষ্ট করছিস, প্রতিটা মুহূর্ত তার পেছনে ছায়ার মতো পড়ে থাকে, তাকে ছাড়া তুই জীবনে অন্য কিছুই ভাবতে পারিস না। আর তোর সেই ভালোবাসার মানুষটাকে যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে তুই কি করবি? অধরার কথা শুনে আমার মনের ভিতর একটা ভয় কাজ করতে থাকে। মনে হচ্ছে বড় কোনো বিপদ আসতেছে। আর অধরাই বা কেন অন্তরাকে এমন প্রশ্ন করলো, মাথায় কিছুই আসছে না। আমি যখন এসব চিন্তায় ব্যস্ত, তখন অন্তরা বলল, আমি যাকে এমন ভালোবাসবো তাকে যদি কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাহলে তাকে আমি খুন করব। অন্তরা এই কথাটা বলে যে কত বড় ভুল করছে সেটা ও নিজেও জানে না। আর অধরাও মনে মনে এটাই চাইছিল যে অন্তরা এমন কিছু বলুক। তখন অধরা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সেই মেয়েটি যদি তোর বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে তুই কি করবি? বেস্ট হয়েছে তো কি হয়েছে, ভালোবাসার জন্য নিজের আপন বোনকেও ছাড় দিব না, সেখানে বেস্ট ফ্রেন্ড তো অনেক দূরের কথা। এই কথাটা বলার সাথে সাথে অধরা সোজা গিয়ে অন্তরার মুখ খুব শক্ত করে চেপে ধরে আর রাগে গড়গড় করতে করতে বলল, কুত্তার বাচ্চা, তাহলে তোর সাহস কি করে হলো শুভ্রকে ভালোবাসার কথা বলার? তোকে আমি 1000 বার নিষেধ করছি শুভ্রের কাছে না আসতে, আর তুই আমার চোখ ফাঁকি দিয়ে আমার ভালোবাসাকে তুই নিজে করে নিচ্ছিস। আর তুই ভাবলি কেমন করে আমি তা হতে দেব? অধরা যখন অন্তরাকে খুব শক্ত করে মুখ চেপে ধরে, তখন আমি গিয়ে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু অধরার অন্তরাকে এমনভাবে ধরছে যে আমি কোনো মতেই তাকে সরাতে পারছি না। তখন অন্তরা বলল, অধরা আমাকে ছাড়, আমি ব্যথা পাচ্ছি। কেন তুই আমাকে মারছিস? ছাড় আমাকে প্লিজ, ছাড়। কেন? একটু আগে তুই না বললি তাকে তুই খুন করবি, তাহলে এখন কেন তোকে ছাড়তে বলছি? তোকে তো আজকে সারা জীবনের ভালোবাসার স্বাদ মিটিয়ে দেবো। এতদিন শুধু আমার ভালোটা দেখছি, আজকে একটু রাগটাও দেখে যা। কথাটা বলেই অধরা অন্তরাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তো সাহস কি করে হয় আমার শুভ্রের দিকে চোখ তুলে দেখার, যাকে সে ছোটবেলা থেকে মনে মনে ভালোবেসে আসছি? তো সাহস কি করে হয় তুই ওকে ভালোবাসার কথা বলার, যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি প্রতি রাতে? তো সাহস কি করে হয় আমার সেই স্বপ্নগুলো ভেঙে দেওয়ার? এরকম আরো অনেক কথা বলতে থাকে আর অন্তরাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে। এদিকে বারবার চেষ্টা করেও অধরাকে থামাতে পারছি না, কাছে গেলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর এদিকে সারা কলেজ ছড়িয়ে পড়ে অধরা অন্তরাকে মারছে। তখন কয়েকজন টিচার আর ম্যাডাম সহ অনেক ছাত্রছাত্রী এখানে এসে জমা হয়ে যায়। আর তখন ম্যাডাম নিজে গিয়ে অধরার হাত থেকে অন্তরাকে রক্ষা করে। তবে ম্যাডামরা যতক্ষণে অন্তরাকে উদ্ধার করে অধরার হাত থেকে, ততক্ষণ অধরা অন্তরাকে মেরে নাক মুখ ফাটিয়ে ফেলে। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর অন্তরাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে আনা হয়। আর আমাকে সহ অধরা আর অন্তরাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকা হয়। অন্যদিকে অন্তরার পরিবার খবর পেয়ে কলেজে চলে আসে। আর এদিকে প্রিন্সিপাল স্যার নিজে অধরার আব্বুকে কল দিয়ে কলেজে আসতে বলে। অধরার আব্বু যেহেতু এখানকার বেশ সুনামধন্য চেয়ারম্যান, তাই তার এখানে একটা আলাদা নামডাক আছে। যদি ছোটোখাটো কোনো বিষয় হতো তাহলে স্যার অধরার আব্বুকে কখনো ডাকতেন না, কিন্তু অধরা অন্তরাকে এমনভাবে মারছে যে বলার মতো না। তাই তাকে বাধ্য হয়ে ওনাকে আসতে বলতে হয়, না হলে অন্তরার পরিবার নাকি অধরার বিরুদ্ধে মামলা করবে। আর কিছুক্ষণ পরে অধরার আব্বু সহ সবাই গিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে সবাই এক হয়। তখন প্রিন্সিপাল স্যার অধরাকে জিজ্ঞাসা করে কেন অন্তরাকে মারছে। তখন অধরা বলল,
আমি বারবার নিষেধ করার পরও আমার কথা অমান্য করে ও শুভ্রকে প্রপোজ করেছে, তাই ওকে মারছি। অধরা এমনভাবে কথাগুলো বলল যে ওকে দেখে মনে হয় না অধরা প্রিন্সিপাল স্যার ও তার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলছে। তখন প্রিন্সিপাল স্যার বলল, আমি কখনো প্রেম ভালোবাসাকে সাপোর্ট করি না, তবুও বলছি কাউকে ভালো লাগার বা ভালোবাসার অধিকার সবার আছে। যে কেউ তার ভালোবাসার কথা অন্যকে বলতে পারে, এটা কোনো অন্যায় না। কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। সাধারণ একটা বিষয় নিয়ে তোমার এভাবে অন্তরাকে মারাটা একদম ঠিক করেনি। তোমার কারণে আজকে তোমার আব্বুকে কলেজে আসতে হয়েছে। তোমার কাছ থেকে আমরা কেউ এমনটা আশা করিনি অধরা। এখন আমি চাচ্ছি তুমি সবার সামনে অন্তরাও তার পরিবার কাছে ক্ষমা চেয়ে নাও। স্যার, আমি কেন ক্ষমা চাইবো? আমি তো কোনো ভুল করিনি। অধরার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। একটা মানুষকে মারতে মারতে আধা মরা করেও কি করে বলে যে সে কোনো ভুল করেনি। তখন প্রিন্সিপাল স্যার বলল, অধরা, তুমি একটা মেয়েকে সবার সামনে বিনা কারণে জঘন্যভাবে মারছো, তারপরেও এখনো তুমি বলছো যে তুমি কোনো অন্যায় করনি। এটা কিন্তু তোমার সবার সামনে বেয়াদবি করা হচ্ছে। আমি চাই তুমি মাপ চেয়ে সমস্যাটা এখানেই সমাধান করো, না হলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি বাধ্য হব। কারণ কলেজের নিয়ম সবার জন্য সমান। স্যার, আপনি বললেন না সবার ভালোবাসার অধিকার আছে, তাহলে সবার যদি ভালোবাসার অধিকার থাকে তাহলে সবার তার ভালোবাসাকে রক্ষা করার অধিকার আছে, আর আমি সেটাই করেছি। কেউ যদি আমার শুভ্রের দিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ তুলে নিব। ভালোবাসার কথা বলবে সেটা তো অনেক দূরের কথা, আর এই জন্য আমি কারো কাছে মাফ চাইতে পারবো না। এতে আপনি যা করার করতে পারেন। অধরার কথা শুনে প্রিন্সিপাল স্যার সহ সবাই অবাক হয়ে যায়। আর আমি মনে মনে বলতে থাকি, আজ অধরার জন্য সারা কলেজ সহ বড় আব্বুর কাছেও ছোট হয়ে গেলাম। কারণ এখন অধরার আব্বু মনে করবে আমি মনে হয় অধরার সাথে প্রেম করছি। তখন প্রিন্সিপাল স্যার বলল, চেয়ারম্যান সাহেব, এবার আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে সমস্যাটা আরও বড় হয়ে যাবে আর কলেজের নাম খারাপ হবে। এতক্ষণ ধরে অধরার আব্বু চুপচাপ সবার কথা শুনছিল। এখন প্রিন্সিপাল স্যারের কথা শুনে অধরার আব্বু বলল, আসলে আমার মেয়ে আজ যে অন্যায় করেছে তার জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত। আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, দয়া করে আপনারা মাফ করে দেন। আসলে অধরার আব্বু চেয়ারম্যান ও ভালো মানুষ হিসেবে সবার কাছে বেশ পরিচিত। সবসময় মানুষের জন্য নিজেকে উজাড় করে দেয়। তার এমনভাবে মাফ চাওয়া দেখে অন্তরার পরিবারও খুশি হয়ে সব ভুলে যায়। তখন অধরার আব্বু অন্তরার কাছে গিয়ে বলল, মামুনি, আমি তোমার বাবার বয়স হয়ে তোমার কাছে মাপ চাইছি। আমার মেয়েকে তুমি মাফ করে দাও, সে আর কখনো এমন করবে না। অধরার আব্বুর কথা শুনে অন্তরা মাথা নিচু করে চুপ করে থাকে। তখন তিনি আবার বললেন, শুভ্র আর তুমি কি দুজন দুজনে ভালোবাসো? আমি শুভ্রকে ভালোবাসি। শুভ্র আমাকে ভালোবাসে কিনা জানি না। আচ্ছা, তোমাদের বিষয়টা নিয়ে আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। অধরার আব্বুর কথা শুনে অন্তরার মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। অন্তরা তখন লজ্জা মিশ্রিত চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনারা যা ভালো মনে করেন। এদিকে অধরার আব্বুর কথা শুনে আমার মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। সারা জীবন শুনে আসলাম বিয়ের কথা বাড়িতে হয়, কিন্তু জীবনে প্রথম দেখলাম বিয়ের কথা কলেজেও হয়, তাও আবার নিজের বিয়ের কথা। আমি আর চোখে অধরার দিকে তাকিয়ে দেখি অধরার কি অবস্থা। আর অধরার দিকে তাকিয়ে আমার ভিতরে ভয় লেগে যায়, কারণ অধরা ওর আব্বুর কথা শুনে রাগে লাল হয়ে গেছে। চোখগুলো আগুনের মতো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। এখন যদি অধরার সামনে ওর আব্বু না থাকতো, তাহলে যে অধরা এখন কি করতো তা সে নিজেও জানে না। আর তাই নিজের রাগটা কন্ট্রোল করার জন্য নিজের ওড়নাকে শক্ত করে চেপে ধরে আছে, আর বারবার আমার দিকে তাকিয়ে দেখছে, হয়তো আমি কি করি সেটা দেখার জন্য। তারপর অধরার আব্বু প্রিন্সিপাল স্যারের সাথে আর অন্তরার পরিবারের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বাহিরে চলে যান। আর যাওয়ার সময় আমাকে আর অন্তরাকে বলে যান যে আমাদের সাথে নাকি বাড়িতে কথা বলবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবার সত্যি আমি পৃথিবীতে একা হয়ে যাব, কারণ এত বড় একটা ঘটনা হওয়ার পর আমাকে কি তাদের বাড়িতে থাকতে দিবে? কখনোই দিবে না। যদিও এখানে আমার কোনো দোষ নাই, কিন্তু নিজের মেয়ের পক্ষ ছেড়ে কে আমার পক্ষে কথা বলবে? আমিও আর কিছু না বলে একা একা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে পড়ি। অন্যদিকে অধরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে নিজের বাপের উপর রাগে ফুঁসতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি থাকতে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে, সেটা আমি কখনোই হতে দেব না। যেভাবেই হোক আমার ভালোবাসার মানুষকে আমার করেই নিব। অধরা যখন আনমনে দাঁড়িয়ে রাগের মাথায় এসব চিন্তায় ব্যস্ত, তখনই কোথা থেকে যেন অন্তরা এসে পিছন থেকে বলল,
অন্য কারো ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে নিজের করে নেওয়ার মাঝে এত মজা আগে জানতাম না। তাহলে কাজটা আরো অনেক আগেই করতাম। তুই যতই বদরাগী হোস না কেন, তোর বাপটা অনেক ভালো। না হলে নিজের মেয়ের ভালোবাসাকে আবার অন্য কারো হাতে দিতে রাজি হয় নাকি? শুধু একবার শুভ্রকে নিজের করে নেই, তারপর তোকে বুঝাবো আমাকে মারার মজা। অন্তরার কথা শুনে অধরার ইচ্ছে করছে অন্তরাকে এখনই খুন করে ফেলতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে অধরা বলল, মুখ দিয়ে শুধু ভালোবাসি কথাটি শুধু বলতে চাইছিলি, সেটাও বলতে পারিস না। তার আগেই তোর মুখ আমি ভেঙে দিস। আর এখন যদি আবার বিয়ে করার চিন্তা করিস, তাহলে বুঝতেই পারছিস তোকে আমি কি করব। এখন আমার সামনে থেকে সরে যা, না হলে তোর এই ভাঙা মুখ আমি আবার কখন ভেঙে ফেলি তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমার শুভ্রকে বিয়ে করবি তো দূরের কথা, তোকে রাস্তার রিক্সাওয়ালাও বিয়ে করবে না। অধরার কথা শুনেই অন্তরার মুখটা চুপসে যায়। তখন অন্তরা বলল, তোর আপু যেহেতু কথা দিছে, তাহলে তুই কিছুই করতে পারবি না। আর কালকেই আমি আমার পরিবার থেকে লোক পাঠাবো তোদের বাড়িতে, তোর শুভ্রকে সারা জীবনের জন্য তোর কাছ থেকে আমার কাছে নিয়ে আসতে। জেগে থেকে স্বপ্ন দেখা ভালো না, আর তুই এখন তাই করছিস। একটা কথা মনে রাখিস, তুই শুভ্রের কাছে যাওয়ার আগে আমি ওকে আমার করে নিব। শুভ্রকে জামাই হিসেবে তোর বাবা কখনোই মানবে না। আর এখন যেহেতু তোর আপু জেনে গেছে তুই শুভ্রকে ভালোবাসিস, তাই তোর বাবা চাইবে শুভ্র তোর জীবন থেকে চলে যাক, আর আমি সেই সুযোগটা নিয়ে শুভ্রকে সারা জীবনের জন্য আমার করে নিব। তুই এ নিয়ে চিন্তা করে আবার রাতের ঘুম হারাম করিস না। এতদিন আমি ভাবতাম কিভাবে আব্বুকে বলবো যে আমি শুভ্রকে ভালোবাসি, কিন্তু আজকে তোর কারণে সেটা জেনে গেছে। এটা অবশ্য আমারই ভালো হয়েছে, নিজে কষ্ট করে বলতে হয়নি। এখন শুধু তুই দেখ কি করে আমি আমার ভালোবাসা আমার করে নিই। তুই তোর এই ভাঙা মুখটা নিয়ে দাওয়াত খেতে আসিস। যা এখন সামনে থেকে। দেখে নিব তোকে। কথাটা বলে অন্তরা হনহন করে সেখান থেকে চলে যায়। আর অধরা তখন মনে মনে আমাকে খুঁজতে থাকে, কিন্তু পুরা কলেজ খুঁজেও আমাকে পাইনি অধরা। তখন মন খারাপ করে বাড়িতে চলে যায়। এদিকে আমি কলেজ থেকে সোজা বেরিয়ে নদীর পাড়ে চলে আসি, আর সেখানে সন্ধ্যা পর্যন্ত একা বসে থাকি। এর ভিতরে অধরা বেশ কয়েকবার কল দিছে, কিন্তু আমি কল রিসিভ করিনি। আজ নিজেকে সত্যি খুব একা মনে হচ্ছে। এতিম হয়েও এতদিন খুব একটা মা বাবার কথা মনে পড়েনি, কিন্তু আজকে অনেক মনে হচ্ছে। জানি না বাড়িতে গেলে আমার জন্য কি অপেক্ষা করছে। তারা হয়তো ভাববে এতদিন তাদের ঘরে খেয়ে পড়ে তাদের সাথে আমি বেইমানি করছি, হয়তো আজকে আমাকে তাদের বাসা থেকে বের করে দিবে। এরকম নানান চিন্তা করতে করতে প্রায় রাত হয়ে গেছে। তাই ভাবছি বাড়িতে যাই, যা আছে কপালে তাই হবে। আর আমি বাড়িতে এসে দেখি বাড়ির পরিবেশটা বেশ শান্ত লাগছে। আমি তখন চুপচাপ আমার রুমে চলে যাই। আর আমি আমার রুমে আসার একটু পরেই আয়ান, মানে আমার ছোট নবাব, এসে বলল, ভাইয়া এতক্ষণ তুমি কোথায় ছিলে? সে কখন থেকে তোমাকে খুঁজতেছে। আমি একটু বাইরে ছিলাম ছোট নবাব, তুমি কেন খুঁজতেছিলে আমাকে? আব্বু তোমাকে ডাকতেছে, বলছে তুমি বাসায় আসলে আব্বুর সাথে দেখা করতে। আয়ানের কথা শুনে মনের ভিতর একটা অজানা ভয় কাজ করতে লাগলো। জানি না এখন বড় আব্বুর সামনে আমাকে কোন পরিস্থিতির সামনে পড়তে হয়, তবে কেন জানি মনে হচ্ছে আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। তখন মনে মনে চিন্তা করলাম, যা আছে কপালে তাই হবে, এত ভেবে লাভ নাই, দেখি গিয়ে কি হয়। আর আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন। এসব নানান চিন্তা করে আমি আয়ানকে বললাম, ছোট নবাব তুমি গিয়ে বড় আব্বুকে বলো শুভ্র ভাইয়া এক্ষুনি আসতেছে। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি আসো, আমি গেলাম। কথাটা বলেই আয়ান আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি ধপ করে বিছানায় বসে পড়ি। আসলে অতিরিক্ত চিন্তায় মাথাটা কেমন ঝিমঝিম করছে, কোনো কিছু তেমন ভালো লাগছে না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখে পানি দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিই। তারপর আস্তে আস্তে বড় আব্বুর রুমে গিয়ে যেতে থাকি। আমি যতই বড় আব্বুর রুমের দিকে অগ্রসর হতে থাকি, আমার বুকের ভিতর ততই ধরফর করতে থাকে। তারপর নিজেকে সামনে নিয়ে বড় আব্বুর রুমে প্রবেশ করি আমি। সেখানে গিয়ে দেখি বড় আব্বু ও বড় আম্মু তারা দুজন একসাথে খাটের উপরে বসে আছে। তখন আমি তাদের সামনে যেতেই বড় আব্বু বলল, শুভ্র, কলেজ থেকে গিয়ে সারাদিন কোথায় ছিলি? বড় আব্বু কোথাও যাইনি, এই তো নদীর পাড়ে বসেছিলাম। আমার কথা শুনে বড় আব্বু কিছুক্ষণ চুপ করে থাকে, কারো মুখে কোনো কথা নাই। এর মাঝে অধরাও আমাদের মাঝে এসে যোগ দেয়। তখন বড় আব্বু বলল, শুভ্র, ছোটবেলা থেকে তোকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছি। তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমরা আমাদের কাছেই রেখে দেই। হতে পারিস তুই আমাদের বাড়ির চাকরের ছেলে, কিন্তু তোকে আমরা সব সময় নিজের সন্তানের মতো মানুষ করছি। কোনো কিছুর অভাব তোকে আমরা বুঝতে দেইনি। আর এতদিন তুই আমাদের সেই কাজের সঠিক মূল্য দিছিস। কখনো এমন কাজ করিস নাই যেটার জন্য আমাদের বাড়ির কোনো বদনাম হয়।
আশা করি এখনো তোকে আমি যা জিজ্ঞাসা করব তুই তার সঠিক উত্তর দিবি, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিবি না। আব্বুর কথা শুনেই আমার চোখের কোণে নোনা পানি জমে যায়। আসলেই তো বাবা মা মারা যাওয়ার পর তারা আমাকে যেভাবে মানুষ করছে সেটা হয়তো আমার নিজের বাবা মাও করতে পারতো না। আজকাল গৃহকর্মীর ওপর মানুষ অমানবিক নির্যাতন করে, সেখানে তারা মানবতার দ্বার খুলে দিছে, আমাকে আপন করে নিছে নিজের সন্তানের মতো। তখন আমি বললাম, বড় আব্বু বলেন, আপনি কি জানতে চান? আমি সত্যিটাই বলবো। তোর কি অধরার সাথে কোনো সম্পর্ক আছে? মানে তোরা একে অপরকে কি ভালোবাসিস? বড় আব্বুর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকি। তারপর আমি একবার অধরার দিকে তাকাই। তখন দেখি অধরা আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আমি কি বলি সেটা শোনার জন্য। তবে অধরার চোখে বুঝতে পারছি অধরা চাইছে আমি যেন এটাই যে আমি অধরাকে ভালোবাসি। তখন আমি বললাম, না বড় আব্বু, অধরা আপুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি ছোটবেলা থেকে তাকে যেমনটা ভেবে আসছি আজও ঠিক তাই ভাবি। এতে উনি আমাকে নিয়ে যাই ভাবুক না কেন। এদিকে আমার কথাটা শুনে অধরার মনে অনেকটা আঘাত লাগে, কারণ যাকে পাওয়ার জন্য সবার সাথে একাই এত লড়ছে সেই যদি তাকে ভালো না বাসে আর সবার সামনে না করে দেয় তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু অধরাও এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। তাই আমার কথা শুনে যতটা কষ্ট পাইছে তার বেশি রাগ হচ্ছে। এখন ইচ্ছে করছে সবার সামনে গিয়ে এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করছে অধরা। তখন বড় আব্বু বলল, আর মানে কি, তুই অন্তরকে পছন্দ করিস? না বড় আব্বু, অন্তরার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর আজ যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যদিও এটার মাঝে আমার কোনো দোষ নাই। আমি অন্তরাকে কথা দিচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি অন্তরার পরিবারের সাথে কথা বলবো। এখন তোমার কি মতামত? বড় আব্বুর কথা শুনে অধরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো আমি কি বলি সেটা জানার জন্য। তখন আমি বললাম, অন্তরাকে আমি ভালোবাসি না, এটা সত্যি কথা। তবে আপনি যদি বলেন তাকে বিয়ে করতে তাহলে আমি রাজি আছি, কারণ আপনাদের জন্য আমি সব করতে পারি। আর এটা তো সামান্য একটা বিয়ে মাত্র। আমি কথাটা বলার সাথে সাথে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় অধরা, আর আমার শার্টের কলার ধরে চিৎকার করে বলতে থাকে, ওই কুত্তা, তোর সাহস কি করে হয় অন্য মেয়েকে বিয়ে করার কথা বলার? তুই জানিস না আমি তোকে ভালোবাসি? তাহলে তুই কোন সাহসে ওই অন্তরাকে বিয়ে করার কথা বলিস? কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার একজনের ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনার পুরো পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তাই আপনার আব্বু যা বলবে আমি তাই করতে রাজি। অধরার এমন রাগ আর কথা বলা দেখে অধরার আব্বু আম্মু চুপ করে বসে দেখতে থাকে কি হয়। তখন অধরা আবার বলল, আমি এত কিছু জানি না। শুভ্রকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি, ওর জন্য কলেজে নিজের নামে বদনাম করেছি। সবাই আমাকে আড়ালে গুন্ডি বলে ডাকে, পদরাগী বলে ডাকে শুধু ওর জন্য, কারণ শুধু ওকে নিজের করে পেতে সবার সাথে বাজে ব্যবহার করছি। আর আজ যদি কেউ আমার সেই ভালোবাসাকে অন্যকে দিয়ে আসতে চায় তাহলে ভালো হবে না বলে দিলাম। যদি আমার ভালোবাসা কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে আমি আমার ভালোবাসার সাথে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাব। তবু আমি শুভ্রকে হারাতে পারবো না। আর তুই কান খুলে শুনে রাখ শুভ্র, তুই আমাকে ভালোবাসবি কিনা বাসবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তোকে ভালোবাসি। আর তুই না চাইলেও সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আর এর মাঝে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তোকে আগে নিজের হাতে খুন করব, তারপর নিজেকে শেষ করে দিব। তবুও তোকে অন্য কারোর হতে দিব না। এখন যে যা করতে পারে করে নে। তারপর কথাটা শেষ করেই অধরা কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিতেছে আর আমাকে বলতেছে, কি ভাবছি আব্বুর সামনে যা খুশি তাই বলবি আর আমি আব্বুর ভয়ে কিছু বলবো না? আয় আমার সাথে। খুব বিয়ে করার শখ তোর, তাই না? আজ তোর বিয়ের শখ আমি মিটিয়ে দিব। অধরা আমাকে কলার ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে আর আমি মনে মনে চিন্তা করছি বড় আব্বু কেমন মানুষ। তার এই গুন্ডি রাক্ষসী মেয়েটা তার সামনে চিৎকার করে কতগুলো কথা বলল, অথচ তিনি মুখে কোলো পেটে বসেছিলেন, একটা কথা বলেননি। মাঝখান থেকে আমি তার এই বাঘানি মেয়ের শিকার হয়ে গেলাম। জানি না আজকে প্রাণে বেঁচে ফিরি কিনা। যদি বেঁচে ফিরি তাহলে আপনাদের মিষ্টি খাওয়াবো পাঠকরা। আপনারা হয়তো ভাবছেন অধরার আব্বু আম্মু অধরার এমন ব্যবহারে তারা কোনো রিয়্যাক্ট কেন করলো না। তাহলে চলুন জেনে আসি ভিতরের কাহিনী। অধরা আমাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসার পরই অধরার আব্বু আম্মু হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে, কারণ অধরার আব্বু আম্মু আগে থেকেই মনে মনে চাইতো অধরাকে শুভ্রের সাথে বিয়ে দিতে। কিন্তু এতে অধরা রাজি হয় কিনা এটা নিয়ে তারা একটু চিন্তায় ছিল। তবে এখন তারা নিশ্চিত যে অধরা শুভ্রকে ভালোবাসে, কারণ অধরা তাদের একমাত্র মেয়ে। তারা কখনোই চায় না অধরা তাদের ছেড়ে দূরে কোথাও চলে যাক। আর শুভ্রকেও তারা নিজের ছেলের মতো ভালোবাসে।
তাই তারা মনে মনে চিন্তা করে তাদের দুজনকে বিয়ে দিয়ে এক করে দিয়ে নিজেদের কাছে রেখে দিবে। এদিকে অধরা আমাকে টেনে তার রুমে নিয়ে আসে আর আমাকে রুমে এনে একটা ধাক্কা মেরে ওর বিছানায় ফেলে দিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। অধরা দরজা বন্ধ করে আমার দিকে রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসতে থাকে। তখন আমি বললাম, আপু প্লিজ আমাকে কিছু করবেন না, আমাকে যেতে দিন প্লিজ। আমি কথাটা বলতে বলতে অধরা এসে আমার মুখটা টিপে ধরে আর রাগী কণ্ঠে বলল, আমার কাছে আসলেই তোর খালি যেতে ইচ্ছা হয় কেন? আমারে ছেড়ে কোথায় যেতে চাস? ওই অন্তরা শাকচুন্নির কাছে? না আপু, আমি অন্তরা আপুর কাছে কেন যাব? আর আপনি আমাকে সবার সামনে থেকে এভাবে টেনে আনাটা একদম ঠিক হয়নি। সবাই এখন আমাদের নিয়ে কি ভাববে? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তারপর রাগী সুরে বলল, কুত্তা, আজ বাদে কাল তোর বউ হব আমি, আর তুই বারবার আমাকে আপু ডাকছিস কেন? নিজের হবু বউকে আপু ডাকতে তোর লজ্জা করে না? এ আপনি কথায় কথায় এত মারেন কেন? ইস, আপনার হাতে থাপ্পড় খেতে খেতে আমার চাপার দাঁতগুলো নড়ে গেছে। আমার কথা না শুনলে তোকে শুধু থাপ্পড় কেন, তোকে তো আমি নিজের হাতে খুন করতেও দুবার ভাববো না। ও আল্লাহ, আপনার যে জামাই হবে তার জীবনে সুখ নামে কোনো বস্তু থাকবে না। আপনার অত্যাচারে তার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে, এটা নিশ্চিত। আমার কথা শুনে অধরা আমার শার্টের কলার ধরে টেনে আমার মুখটা তার মুখের কাছে নিয়ে আসে আর গম্ভীর স্বরে বলল, আমার জামাই কে হবে মানে কি? আমার জামাই তো তুই হবি, আর তেজপাতা করলে তোর জীবনটাই করব, আর ভালোবাসায় ভরিয়ে দিলে তোর জীবনটাই দিব। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। হইছে, আপনার এসব ফালতু কথা রাখেন, আমাকে যেতে দিন। কি আমি ফালতু কথা বলি? আর তোকে যেই কারণে রুমে নিয়ে আসলাম সেটাই তো হলো না, তাহলে তোকে কি করে যেতে দেই? আগে তো শাস্তিটা দিয়ে নেই। অধরার কথা শুনে একটু ভয় ভয় লাগছে, জানি না পাগলিটা এখন আবার আমার সাথে কি করে। তখন আমি বললাম, আমি কি করছি যে আপনি আমাকে শাস্তি দিবেন? আমার সামনে দাঁড়িয়ে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলাই তো সবচেয়ে বড় অপরাধ, আর এইটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। হ্যাঁ, বিয়েকে আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি যে আমি এটার জন্য শাস্তি পাবো? আপনার আব্বুই তো অন্তরাকে বলছে ওদের পরিবারের সাথে কথা বলবে, সেখানে যদি আমার মতামত চাওয়া হয় তাহলে আমি রাজি না হয়ে কি করব? আর আমি কোনোদিন আপনার আব্বু আম্মুর মনে কষ্ট দিতে পারবো না। আমি এত কিছু জানি না, আমি সেই ছোটবেলা থেকে তোকে নিয়ে স্বপ্ন দেখে আসছি, মনে মনে তোকে ভালোবেসে আসছি, কিন্তু তুই আমার ছোট হবার জন্য মুখ ফুটে বলতে পারিনি। আর এখন যখন আমি তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি, আর সেটা জানার পরেও যখন তুই অন্যের কথায় বিয়েতে রাজি হয়ে যাস, তাহলে সেটা তোর জন্য শাস্তিযোগ্য অপরাধ, আর সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, না হলে তোকে এখান থেকে কোথাও যেতে দিব না। অধরার কথা শুনে এটা বুঝতে পারলাম, এই মেয়ে কিছু একটা না করে আমাকে এখান থেকে ছাড়বে না, শাস্তি কিছু না কিছু দিবেই। তখন আমি বললাম, তা কি শাস্তি দিবেন আমাকে? আমার কথা শুনে অধরা মুচকি হেসে দেয়, তারপর আবার হাসিটা আড়াল করে মুখের মাঝে রাগের একটা ভাব নিয়ে বলল, তোর জন্য আজ সারাটা দিন আমি না খেয়ে আছি, তোকে নিয়ে কত চিন্তা করছি। এখন আমার শরীরটা দুর্বল লাগছে, তার জন্য তোর ওই গোলাপি ঠোঁটের স্বাদ নিয়ে শরীরটা একটু চাঙ্গা করব। আর যতক্ষণ পর্যন্ত আমার স্বাদ না মিটে ততক্ষণ পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না, আর এটাই হলো তোর শাস্তি। এমন কথা শুনে এক লাফ দিয়ে অধরার পাশ থেকে উঠে অন্য পাশে চলে যাই, কারণ আমি জানি অধরার যদি একবার সুযোগ পাই তাহলে আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছাড়বে, আর সেই সুযোগ তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। তখন আমি বললাম, না, এই শাস্তি আমি মানি না। একে তো কোনো অন্যায় করিনি, তার উপর আপনার এমন শাস্তি আমি মানতে পারবো না। এটা ছাড়া অন্য যে কোনো শাস্তি দেন সেটা আমি করব। আমার কথা শুনে অধরার কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবে, তারপর মুচকি হেসে বলল, এটা ছাড়া আমি যা বলবো সেটা করবি তো? আর যদি না করিস তাহলে কিন্তু আমার আগেরটাই মানতে হবে। বলেন, ওটা ছাড়া যা বলবেন তাই করব। তাহলে আজ সারা রাত আমার সামনে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি, এটাই তোর শাস্তি। অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ সারা রাত এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকা কি করে সম্ভব? আর আমার জন্য তো একেবারে অসম্ভব। আমি জানি এটা অধরা ইচ্ছে করে করছে যাতে আমি এটা করতে না পারি, আর ও আমার ঠোঁটের 12টা বাজাতে পারে। আমিও নাছোড়বান্দা রাগ করে বললাম, আচ্ছা ঠিক আছে, দরকার পড়লে সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবো, তাও আপনার কথা মানবো না। এই না হলো আমার জুনিয়র বর, একটু রাগ না থাকলে কি চলে নাকি? এবার শুরু করো, দেখি কেমন জোর আছে। আমি আর কোনো কথা না বলে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকি আর মনে মনে অধরার গোষ্ঠী উদ্ধার করতে থাকি। রাক্ষসী, আমাকে এমন শাস্তি দিচ্ছিস, তোর কপালে জামাই মিলবে না, তোর 22টা বাচ্চা হবে, আর তোর বিয়ে না হলে আবার বাচ্চা হবে কোথায় থেকে? সত্যি এই গন্ডির অত্যাচারে আমার জীবনটা শেষ হয়ে গেল। আর বড় আব্বু আর বড় আম্মু তারাই বা কেমন? আমাকে নাকি তারা অনেক ভালোবাসে, তাহলে কোথায় গেল তাদের ভালোবাসা? যখন এই গুন্ডি মেয়ে তাদের সামনে থেকে কলার ধরে নিয়ে আসছে তখন তো চুপ করেছিল। আমি যখন মনে মনে সবার উপর নিজের রাগ ঝাড়ছি,
ঠিক তখনই কে যেন দরজায় টোকা দিল। তখন রুমের ভিতর থেকে অধরা একরাশ বিরক্তি নিয়ে বলল, ওই কে এইভাবে বিরক্ত করছে? তখন বাহির থেকে অধরার আম্মু বলল, অধরা মা, দরজাটা খোল।